ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে দুইটা পার্ট। একটা হচ্ছে ডিজিটাল টুলগুলোকে ব্যবহার করা, আর দ্বিতীয়ত হচ্ছে মার্কেটিং বিষয়টাকে বোঝা। তো আমাদের দুইটা বিষয় বুঝতে হবে। প্রথমত আমাদেরকে মার্কেটিং বিষয়টা বুঝতে হবে, এবং এই মার্কেটিং বিষয়টা বোঝার পর এই মার্কেটিং ফর্মুলাগুলোকে আমরা ডিজিটাল টুলে রূপান্তর করব, বা ডিজিটাল টুল ইউজ করে আমরা সেগুলোকে ইমপ্লিমেন্ট করব। এই জন্য আমাদের প্রথম দিকে আমরা এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আজকের ক্লাসটা আমরা মেইনলি থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা হচ্ছে কালকে থেকে সরাসরি প্র্যাকটিক্যাল কাজগুলো নিজেরা করব আর কি। তো আমরা প্রথমে থিওরি নিয়ে আলোচনা করি। আচ্ছা, আমরা মেইনলি এই কয়েকটা মার্কেটিং যে প্ল্যাটফর্মগুলো আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এইখানে আমরা মার্কেটিং গুলো দেখবো। যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং। তো এইগুলো নিয়ে আমরা এখানে মেইনলি আলোচনা করব। তো আমরা যদি বলি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আসলে কি, এইটা আমরা মোটামুটি সবাই জানি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো এমন একটি ডিজিটাল মার্কেটিং কৌশল যেখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ব্র্যান্ড বা পণ্যের প্রচার করা। তো আমরা মেইনলি যে জিনিসটা শিখতে আসছি সেটা হচ্ছে আমাদের পণ্য বা ব্র্যান্ডের প্রচার। তো এই প্রচারগুলো তো বিভিন্ন ভাবে হয়। যেমন হচ্ছে আমরা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারতেছি, আমরা সার্চ ইঞ্জিন ব্যবহার করে করতেছি, যেটাকে আমরা এসইও বলতেছি। তো বিভিন্ন ভাবেই হয়। এই এই কয়েকটা দিন আমরা যে বিষয়টা আলোচনা করব শুধুমাত্র সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা কিভাবে আমাদের পণ্য বা ব্র্যান্ডের প্রচার করতে পারি, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্রাহক কিংবা ব্যবহারকারীর সঙ্গে সম্পর্ক তৈরি এবং তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার একটি শক্তিশালী মাধ্যম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবহারের মাধ্যমে ব্র্যান্ডগুলো তাদের পণ্য বা সেবা তুলে ধরতে পারে এবং বিক্রি বাড়াইতে পারে। ওকে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রথমত ট্রাফিক বৃদ্ধি করা। যে সোশ্যাল মিডিয়া প্রচারের মাধ্যমে ওয়েবসাইটে আরো বেশি ভিজিটর আনা। ট্রাফিক মানে হচ্ছে ওয়েবসাইট ভিজিটর। যে আমার একটা ওয়েবসাইট আছে, আমি যেখানে হচ্ছে পণ্য বিক্রি করি বা সেবা বিক্রি করি, আমি আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আমি এমন কিছু করলাম যে সোশ্যাল মিডিয়া থেকে আমার গ্রাহক আমার ওয়েবসাইটে চলে আসতেছে, সেটাকে বলে ট্রাফিক বৃদ্ধি করা। এরপরে বলে ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস কিভাবে বাড়ায়? যে আমি নতুন কোনো একটা পণ্য বা সেবা যখন হচ্ছে বাজারে লঞ্চ করতেছি, যেহেতু হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ম্যাস পিপলকে পাওয়া যায়, আমি সেই পণ্য বা সেবার বিজ্ঞাপনগুলো আমি সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি করে দিচ্ছি। তার মাধ্যমে সোশ্যাল মিডিয়া থেকে মানুষ আমার পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারতেছে। এরপরে হচ্ছে গ্রাহক সম্পর্ক তৈরি। ধরেন আমরা একটা ওয়েবসাইট ইউজ করি, আমাদের ওই ওয়েবসাইটে মানুষজন যায়, গিয়ে পণ্য বা সেবা ক্রয় করে। ওই গ্রাহকের সঙ্গে কিন্তু আমার ওয়ান টু ওয়ান কমিউনিকেশন কখনো হয় না। আমি গ্রাহকের সঙ্গে কথা বলতে পারি না। গ্রাহক যাচ্ছে, অ্যাড টু কার্টে নিয়ে যাচ্ছে, সেখানে পেমেন্ট করতেছে, চলে আসতেছে। কিন্তু আমি যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, সেখানে আমি চাইলে মেসেজিং এর মাধ্যমে আমার গ্রাহকের সঙ্গে কথা বলতে পারি। আমি হচ্ছে তার সঙ্গে মেসেজিং বা কলে কথা বলতে পারি। তার মানে গ্রাহকের সঙ্গে আমি সরাসরি আমার একটা সম্পর্ক তৈরির স্কোপ এই সোশ্যাল মিডিয়াতে আছে। নতুন পণ্য বা সেবার প্রচার, আমরা কোনো নতুন পণ্য বা সেবা আসলে আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা প্রচার করতে পারি। এরপরে বিক্রি বৃদ্ধি, মানে যেটা আমাদের মার্কেটিং এর মেইন স্ট্র্যাটেজি বা মেইন গোল, যে সেল বৃদ্ধি করা, যে সঠিক কৌশল ও টার্গেটিং এর মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা আমাদের বিক্রিগুলোকে বৃদ্ধি করতে পারি। এরপরে আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসলে কিভাবে মার্কেটিং গুলো আসলে করা হয়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে ব্যবসায়ীরা তাদের পণ্য বা সেবার প্রচার করার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করে। যেমন হচ্ছে ব্র্যান্ড কন্টেন্ট শেয়ার করা, যে আমরা নর্মালি দেখি যে আমরা যদি হচ্ছে একটা পেজ, কি ব্যাপার?
আচ্ছা, আমরা এখানে কি কি দেখতেছি যে প্রথমে বলতেছে যে ব্র্যান্ড কন্টেন্ট শেয়ার করা, ছবি, ভিডিও বা লেখা পোস্টের মাধ্যমে, এই যে বিভিন্ন ধরনের তারা ছবি দিচ্ছে, বিভিন্ন ভিডিও দিচ্ছে, তার মাধ্যমে আসলে আমরা আমাদের মার্কেটিং করতে পারি। এরপর টাকা দিয়ে মার্কেটিং, যেটাই আমাদের শেখা মেইন উদ্দেশ্য এই কোর্সে, যে টাকা দিয়ে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ফেসবুক অ্যাডস এর মাধ্যমে বা ইনস্টাগ্রাম অ্যাডস এর মাধ্যমে কিভাবে আসলে মার্কেটিং গুলো করা হয়। 2 নম্বর ইনফ্লুয়েন্সার মার্কেটিং, যেমন হচ্ছে আমরা যদি একটু পিৎজা বার্গের ওয়েবসাইটে যাই, ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা আসলে কি? পিৎজা বার্গ, এরপরে হচ্ছে প্রিমিয়াম ফ্রুটস একটু যাই। আচ্ছা, এখানে কি কি বলছে আমরা এগুলো একটু বোঝার চেষ্টা করি। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে পণ্য বা সেবার বিজ্ঞাপন করা। আমরা মাঝে মাঝে প্রায়ই দেখি যে ফেসবুকে বিভিন্ন সেলিব্রিটিকে দ্বারা তাদের হচ্ছে পণ্য বা সেবার বিজ্ঞাপন করাচ্ছে, আমরা চাইলে সেই ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে বিজ্ঞাপন করতে। যেমন দেখেন এই যে এই প্রিমিয়াম ফ্রুটস, এটার ওনার হচ্ছে উম্মে কুলসুম পপি। উনি নর্মালি হচ্ছে একজন ইনফ্লুয়েন্সার। প্রথম দিকে উনি হচ্ছে বিভিন্ন ভিডিও তৈরি করতো, যাকে নাকি খুব পরিচিত মুখ, আমরা মোটামুটি সবাই চিনি। বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের কিছু নিয়ে উনি সোশ্যালি বিভিন্ন ভিডিও টিডিও তৈরি করতো। তারপরে ধীরে 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 এই মার্কেটিংকে কাজে লাগায় উনি হচ্ছে নিজের ব্যবসা চালু করছে, যেটা হচ্ছে ফালাক মানে প্রিমিয়াম ফ্রুটস নামের আর কি। এরপরে আমরা যদি দেখি পিৎজা বার্গে, আমরা পিৎজা বার্গে আমরা প্রায়ই দেখি যে আহ, সালমান মুক্তাদির তারা সে হচ্ছে এদের ব্র্যান্ড প্রমোটার। পিৎজা বার্গ হচ্ছে ইনফ্লুয়েন্সারকে কাজে লাগে তাদের তাদের পণ্য বা সেবার বিজ্ঞাপনগুলো তারা করতেছে আর কি। তো এইভাবে ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে আমরা চাইলে হচ্ছে আমাদের আহ, ফেসবুকে পণ্য বা সেবার বিজ্ঞাপন করতে পারি। এরপরে একটু যাই জনপ্রিয় কিছু সোশ্যাল মিডিয়া, আমরা আরো জানবো এগুলো সম্পর্কে। আমরা জানি যে ফেসবুক আমাদের সবচাইতে কমন সোশ্যাল মিডিয়া। ফেসবুক হচ্ছে সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ রয়েছে। আহ, ফেসবুকের আসলে যদি আমরা চিন্তা করি অডিয়েন্স কারা বা ব্যবহারকারী কারা, ইনস্টাগ্রামে কারা, টুইটারে কারা, লিঙ্কডইনে কারা বা প্রিন্টারেস্টে কারা। আচ্ছা, আমরা জানি যে ফেসবুক মোটামুটি সবাই ব্যবহার করে, অল্প বয়সী, বেশি বয়সী, কর্পোরেটের লোকজন বলি বা মিডিয়া ইন্ডাস্ট্রির লোকজন থেকে শুরু করে এভরিথিং, মানে গণমানুষ যে প্ল্যাটফর্মটা ব্যবহার করে সেটা হচ্ছে ফেসবুক, যেখানে আসলে সবাইকেই খুঁজে পাওয়া যায়। আমি ফেসবুকে গেলে ফেসবুকের কন্টেন্টের ধরনও খুব খিচুড়ি মার্কা, এখানে সব পাবেন। এখানে আপনি ভিডিও পাচ্ছেন, এখানে আপনি ছবি পাচ্ছেন, এখানে আপনি চাইলে টেক্সট পাচ্ছেন, সব ধরনের কন্টেন্টই আমরা ফেসবুকে শেয়ার করি। আচ্ছা, আপনারা একজন বলেন তো, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মধ্যে আসলে পার্থক্য কি? ফেসবুক কি জিনিস, ইনস্টাগ্রাম কি জিনিস, দুটোর মধ্যে আসলে পার্থক্য কি? ফেসবুকে কোন ধরনের মানুষজন থাকে, ইনস্টাগ্রামে কোন ধরনের মানুষজন থাকে, বা ফেসবুকে যারা থাকে যে টাইমে ফেসবুক চালায় ওই টাইমে তাদের সাইকোলজি কেমন থাকে, ইনস্টাগ্রামে যারা থাকে তাদের কেমন থাকে। ধরেন আমি যদি ইনস্টাগ্রামে আজকে আম বিক্রি করতে চাই, ইনস্টাগ্রামে কি আম বিক্রি হবে কিনা? না, ওইখানে আসলে সেলিব্রিটি বেশি থাকে আমার মনে হয় আর কি। ধরেন যে ইনস্টাগ্রামে আর কি, আমরা যদি ফেসবুকে একটু, ফেসবুকে কমন মানুষরাও থাকে, খুব কমন মানুষরাও ফেসবুক ইউজ করে, কিন্তু সবাই ইনস্টা ইউজ করে না। ওকে, আচ্ছা আমরা একটু তাহলে দেখি যে ইনস্টাগ্রামে আসলে কারা থাকে। ধরেন
আপনি যখন কোনো একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবেন, সেই প্ল্যাটফর্মে মার্কেটিং করবেন, ওই প্ল্যাটফর্ম সম্পর্কে আপনার একটা ডেপথ নলেজ থাকতে হবে। ধরেন আপনার উদ্দেশ্য হচ্ছে একটা লেডিস ব্যাগ বিক্রি করবেন। এখন এইটা যদি আপনি আহ, 1 লক্ষ ছেলে মানুষের কাছে গিয়েও বলেন, সেখানে আপনার সেল আসবে না। ওইটা আপনার 1 লক্ষ মেয়ে মানুষের কাছে গেলে বা মহিলাদের কাছে গেলে আপনার ওই ব্যাগটা সেল হবে। তো এই জন্য আপনি যখনই যে প্ল্যাটফর্মেই কাজ করবেন বা যে প্ল্যাটফর্মে আপনি মার্কেটিং করবেন, সেই প্ল্যাটফর্মের আসলে কারা থাকে, তাদের বৈশিষ্ট্য কি, তারা কি চায়, এই বিষয়গুলো সম্পর্কে আপনার একটা ডেপথ নলেজ লাগবে। তো আমরা একটু দেখি যে আসলে ফেসবুকে কারা থাকে বা ইনস্টাগ্রামে কারা থাকে। আমরা যদি যাই ফেসবুক.com, ফেসবুক আসলে ইউজার কতজন। আমরা যদি একটু দেখি, দেখেন সেপ্টেম্বর মাসে ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুকে হচ্ছে 11.42 বিলিয়ন ইউজার এখানে ছিল। তার মধ্যে মোবাইল ইউজার ছিল হচ্ছে আপনার 52%, ডেস্কটপ ইউজার ছিল হচ্ছে 47%, এইখানে ওয়ার্ল্ড ওয়াইড হিসাবে এটা। এবং মোটামুটি ইউএস র্যাঙ্কে এটার গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে, গ্লোবাল র্যাঙ্কে 3, কান্ট্রি ওয়াইজ ইউএসএ তে 4, এবং ইন্ডাস্ট্রি র্যাঙ্কে হচ্ছে 1 নম্বর অবস্থানে আছে। মান্থলি ভিজিটর হিউজ পরিমাণে এখানে মান্থলি ভিজিটর। আমরা যদি আরেকটু দেখি, এখানে বেশ কিছু সোশ্যাল মিডিয়াকে এখানে দেওয়া আছে, একটু তুলনা করা যায়। ফেসবুকের ইউজার হচ্ছে আপনার 11, 11.5 বিলিয়ন। লিঙ্কডইনের ইউজার হচ্ছে মোটামুটি 1.8 বা 2 বিলিয়নের মতো। ইনস্টাগ্রাম ইউজ করে 6.5 বিলিয়ন মানুষ। এক্স বা টুইটার এটা ব্যবহার করে হচ্ছে 4.2 বিলিয়ন পিপল। যদি আমরা এটার সঙ্গে অন্যান্য সোশ্যাল মিডিয়াকে একটু কম্পারিজন করি, আমরা যদি দেখি যে টপ লিস্টেড কান্ট্রি কারা এইটা ব্যবহার করে, এইটার মধ্যে সবচাইতে বেশি ব্যবহার করতেছে হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটস আমেরিকার আছে 20%, ফিলিপিন্সের আছে 7.8%, ভিয়েতনাম এরকম, ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম, ভিয়েতনাম এরকম হিউজ অনেক দেশেরই লোকজন এইটা ব্যবহার করতেছে। তার মধ্যে ইউএস এর ক্লায়েন্ট হচ্ছে এখানেও সবচাইতে বেশি স্বাভাবিকভাবেই। এইখানে ডিরেক্ট আসে হচ্ছে মোটামুটি 17% মানুষ এখানে ডাইরেক্ট আসে, যে ফেসবুক ইউজ করার জন্যই আসে। অর্গানিক ভাবে 4.2%, পেইড মার্কেটিং বা আদার্স এইভাবে এখানে আসতেছে। ওকে, তো এইটা মোটামুটি এটা ফেসবুক সম্পর্কে ওভারভিউ। ফেসবুকে মোটামুটি কমনলি সব ধরনের মানুষই থাকে, সব ধরনের কন্টেন্টই চলে। জেনারেলাইজড যে কোনো কিছু মার্কেটিং আমরা চাইলে ফেসবুকে করতে পারি, যেহেতু ফেসবুকে গ্রাহকের সংখ্যা বা অডিয়েন্সের সংখ্যা সবচাইতে বেশি। সো এইখানে যদি আমি কোনো মার্কেটিং চালাই বা কোনো একটা কিছু প্রমোশন ঘটাই, তাহলে আমি বেশি মানুষের কাছে আমার এটা পৌঁছাতে পারবো। ওকে, এটার একটা সুবিধা, কিন্তু অসুবিধাও আছে। যেহেতু এখানে বিভিন্ন ধরনের লোকজন আছে, আমি যদি স্পেসিফিক কোনো বৈশিষ্ট্যের লোকজনের কাছে কোনো একটা মেসেজ বা কোনো একটা ব্র্যান্ড প্রমোশন করতে চাই, সেই ক্ষেত্রে ফেসবুক আবার একটু জটিল। এখন আমরা যদি একটু ইনস্টাগ্রামে আসি, যে ইনস্টাগ্রামের আসলে ইউজার কারা বা ইনস্টাগ্রাম কারা ব্যবহার করে। আচ্ছা, একজন একটু বলার চেষ্টা করছেন, আরো দু একজন একটু বলেন তো ইনস্টাগ্রাম আসলে কারা ব্যবহার করে বা ইনস্টাগ্রামে কোন ধরনের কন্টেন্ট সবচাইতে ভালো চলে। স্যার, ইনস্টাগ্রাম সম্ভবত বিনোদন টাইপের বিষয়গুলো বেশি চলে। হুম, সেলিব্রিটি গুলো বেশি ইউজ করে। আর ফেসবুকে সব ধরনের লোকরাই ব্যবহার করে, হ্যাঁ, সাধারণ থেকে অসাধারণ হ্যাঁ, সবাই সবাই ইউজ করে। এটা ব্যবহার করে। ওকে, আমরা যদি একটু চিন্তা করি, ফেসবুকে যেটা করা যায়, ফেসবুকে আমরা ছবি দিতে পারি, ফেসবুকে আমরা আহ, লেখা লিখতে পারি, আমরা ভিডিও দিতে পারি। কিন্তু আমরা যদি একটু চিন্তা করি, ইনস্টাগ্রামে কিন্তু কোনো কিছু টেক্সট লেখা যায় না। ইনস্টাগ্রামে আপনাকে অবশ্যই ছবি বা ভিডিওর মাধ্যমে
কোন একটা কিছুর পণ্য বা সেবার বিজ্ঞাপন দিতে হবে। তো এইখানে আমরা কোনো কিছু লিখে দিতে পারবো না। ফেসবুকে চাইলে আমরা চাইলাম যে লিখে কোনো একটা বিজ্ঞাপন দিব, যেমন দেখেন এখানে আমরা যদি একটু দেখি, বেশ অনেক জায়গায় দেখবো যে লিখে ধরেন এখানে আমরা ছবিটা ব্যবহার না করে ফেসবুকে চাইলে আমরা সরাসরি লিখতে পারতাম, এরকম লিখে কোনো একটা পোস্ট করতে পারতাম, কিন্তু ইনস্টাগ্রামে এই কাজটা করা যায় না। ইনস্টাগ্রামে আমরা যদি চাই যে শুধুমাত্র ছবি বা ভিডিও দিতে পারবো, আবার লং ভিডিওগুলো ইনস্টাগ্রামে চলে না। ইনস্টাগ্রামে যেটা সবচাইতে বেশি চলে ধরেন ফ্যাশন রিলেটেড বিষয়ে আদি, ফিমেলদের বিভিন্ন প্রোডাক্ট যেমন মেকআপ আইটেম, আপনার লেডিস ওয়াচ, আবার ধরেন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, যে ক্লাসি যে ব্যাপারগুলা, এই বিষয়গুলো আসলে ইনস্টাগ্রামে খুব ভালোভাবে মার্কেটিং করা যায়। ইনস্টাগ্রামে নর্মালি কোনো মানুষ ফুড কেনে না। যদি আপনি ফুডের মার্কেটিং করেন তো সেই ক্ষেত্রে ধরেন আপনি বাংলা খাবারের মার্কেটিং করতে পারবেন না, সেখানে চাই আপনাকে পশ বা ক্লাসিক কোনো খাবার, কোনো অ্যাস্থেটিক বিষয়গুলো, এইগুলোর সঙ্গে আসলে ইনস্টাগ্রাম যায়। নর্মাল যে বিষয়গুলো আম বিক্রি, আপনি নর্মাল পোশাক বিক্রি, এগুলো যাচ্ছে না। আপনি যদি স্টাইলিস্ট কিছু বিক্রি করতে চান, ইটস ওকে, এর জন্য ইনস্টাগ্রাম ঠিক আছে। তো এইখানকার ইউজারগুলো আলাদা। আবার যদি আমরা টুইটারের কথা চিন্তা করি, টুইটার আসলে কারা ব্যবহার করে? আমরা আগে থেকে জানতাম যে টুইটার, সব বড় বড় সেলিব্রিটিরা টুইটার ব্যবহার করে। এবং টুইটারে যেটা হয়, আপনি যদি চান যে কারেন্ট কোনো টপিক ব্যবহার করতে, টুইটারে সবসময় হচ্ছে আপডেটেড জিনিসপত্র সবচাইতে ভালো চলে, যে এই মুহূর্তে কোন বিষয়টা ট্রেন্ডিং এ আছে, মানে ট্রেন্ডিং বিষয়গুলো সবসময় টুইটারে পাওয়া যায়। আপনি যদি চান যে ট্রেন্ডিং কোনো বিষয় নিয়ে মার্কেটিং করতে, তাহলে দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যে আপনার এই পোস্টটাকে টুইটারে ভাইরাল করা সম্ভব। কিন্তু টুইটারে আবার প্রবলেম আছে যে যদি আপনি ফ্রিতে টুইটার ব্যবহার করেন, সেই ক্ষেত্রে 285 ওয়ার্ডের বেশি আপনি টুইটারে একটা টেক্সট লিখতে পারবেন না। মানে ছোট ছোট টেক্সট আমরা চাইলে টুইটারে লিখতে পারি। আচ্ছা, কেউ কি জানেন ইনস্টাগ্রাম কারা, লিঙ্কডইন কারা ব্যবহার করে? লিঙ্কডইন কারা ব্যবহার করে? তার হ্যাঁ, প্রফেশনাল আমার ওয়েতে যারা কাজ করে করে বা যাদের একটা প্রোফাইল আছে বিভিন্ন জবের জন্য, তারা লিঙ্কডইন ব্যবহার করে, লিঙ্কডইন। হ্যাঁ, লিঙ্কডইন মেইনলি হচ্ছে আহ, পেশাদারদের জন্য একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এইখানে যেমন হচ্ছে যারা চাকরি দেয় তারা থাকে, যারা চাকরি খোঁজে তারা থাকে, বিভিন্ন কোম্পানির সিইও, ম্যানেজারিয়াল পোস্টে যারা থাকে, এইচআর থেকে শুরু করে, মানে মেইন কথা প্রফেশনাল লোকজন, তারা মেইনলি থাকে হচ্ছে আপনার লিঙ্কডইনে। তার মানে লিঙ্কডইনে কোনো আলতু ফালতু লোকজন আপনি লিঙ্কডইনে পাবেন না। তার মানে লিঙ্কডইন এই প্ল্যাটফর্মটা ব্যবহারই করা হচ্ছে শুধুমাত্র পেশাদার নেটওয়ার্ক তৈরি করার জন্য, যে বড় বড় কোম্পানির যারা বড় বড় পোস্টে থাকে তারা, ছোট পোস্টে থাকে তারা, বা হচ্ছে বিভিন্ন জব সিকার, এই ধরনের লোকজন ওখানে থাকে। তার মানে ওই প্ল্যাটফর্মটাকে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র পেশাদার লোকজনের জন্য। তার মানে ওইখানে আপনি কি ধরনের বিজ্ঞাপন প্রচার করবেন? আপনার ওইখানে জামা বিক্রিও লিঙ্কডইনে হবে না, আপনি চাইলে ওইখানে আম বিক্রি করতে পারবেন না, আপনি চাইলে ওইখানে কোনো কিছু এই ধরনের মাছ বিক্রি করতে পারবেন না, এই ধরনের কোনো কিছু আপনি লিঙ্কডইনে বিক্রি করতে পারবেন না। তাহলে লিঙ্কডইন আপনি আসলে কেন ব্যবহার করবেন? লিঙ্কডইনে আমরা যেটা নর্মালি বলি যে বিজনেস টু বিজনেস মার্কেটিং করা হয়, যে একটা বিজনেস আর একটা বিজনেসের সঙ্গে সরাসরি এই লিঙ্কডইন প্ল্যাটফর্মটা ব্যবহার করে মার্কেটিং করে। যে আমি একটা কোম্পানির হেড, আমি আর একটা কোম্পানির সঙ্গে ডিরেক্ট কমিউনিকেশন করতে চাই, করে ওই কোম্পানির মাধ্যমে আমার প্রোডাক্ট বা সার্ভিস আমি সেল করতে চাই। তো এই জন্য আমরা মেইনলি হচ্ছে লিঙ্কডইনটা আসলে ব্যবহার করে থাকি। ওকে, লিঙ্কডইনের পরে আছে পিন্টারেস্ট। আচ্ছা বলেন তো পিন্টারেস্ট কারা ব্যবহার করে, বা পিন্টারেস্টের ইউজার কারা, আর পিন্টারেস্টে চলে কি আসলে? স্যার কেউ কি জানেন? পিন্টারেস্ট আপনাদের কি মূলত পিন্টারেস্ট স্যার, অ্যাকাউন্ট আছে? জি স্যার, পিন্টারেস্ট মূলত স্যার ছবি বা ভিডিও বা স্ট্যাটাস এগুলাও ব্যবহার হয়। আর এছাড়া ওখানেও বিভিন্ন জিনিসের অ্যাড দেওয়া হয়। ওকে, আমরা যদি একটু চিন্তা করি যে ইনস্টাগ্রামেও আমরা ছবি শেয়ার করতে পারতেছি, আমরা পিন্টারেস্টেও ছবি শেয়ার করি। তো দুইটার মধ্যে আসলে পার্থক্য কি? আমরা যদি দেখি পিন্টারেস্টের কথা, পিন্টারেস্টে যদি ধরেন 100 জন ইউজার হয়, তার মধ্যে মোটামুটি হচ্ছে 80% ইউজার হচ্ছে ফিমেল, 70 বা 80% ইউজার হচ্ছে ফিমেল ইউজার। এই পিন্টারেস্ট বিশেষ কিছু কাজের জন্য খুবই ভালো।
যেমন আপনার যদি ক্লায়েন্ট থাকে ইউএসএ, কানাডা, রাশিয়া, ইন্ডিয়া, এই ধরনের ক্লায়েন্টের জন্য পিন্টারেস্ট খুবই ভালো। বিশেষ করে ইউএসএ, কানাডা, রাশিয়া এই ধরনের দেশের লোকজন হচ্ছে পিন্টারেস্ট সবচেয়ে বেশি ব্যবহার করে। এইখানে চলে হচ্ছে ফ্যাশন, হোম ডেকর, হেলথ, এই বিষয়গুলো। যেমন হচ্ছে ধরেন নেইলস এর ডিজাইন, শীতকালের বিভিন্ন আউটফিটের ডিজাইন, বা একটা ক্যান্ডেল লাইট ডিনার আপনি কিভাবে করবেন, আপনার রুমটাকে কিভাবে সুন্দর করে ডেকোরেট করতে পারেন, একটা কিচেনকে কিভাবে ডেকোরেট করতে পারেন, ধরেন একটা বার্থডে কিভাবে আপনি এই প্রোগ্রামটাকে ডেকোরেট করতে পারেন। এরপরে চিন্তা করেন যে আপনি হেলথ রিলেটেড বা হেলথ মানে হেলদি ফুড রিলেটেড যে বিভিন্ন কিছু, এই জিনিসগুলো আসলে পিন্টারেস্টে বেশি চলে। যেমন আপনি যদি মেইনলি যদি ফ্যাশন বা কোনো ফিমেলের কোনো অ্যাক্সেসরিজ, বিউটি আইটেম, এই ধরনের কিছু সেল করতে চান তাহলে, এবং বাংলাদেশি না, এটা বাংলাদেশিরা খুব একটা ব্যবহার করে না, যদি ইউরোপিয়ান বা আমেরিকান, ধরেন কানাডিয়ান, কোনো ইউএস এর কোনো ক্লায়েন্ট আপনার থাকে, সেই ক্ষেত্রে আপনি পিন্টারেস্টে মার্কেটিং করতে পারেন। তো আমরা যখন বিভিন্ন আলাদা আলাদা প্ল্যাটফর্মে মার্কেটিং গুলো করব, আমাদেরকে প্রথমে এই প্ল্যাটফর্ম গুলো সম্পর্কে আমরা জানবো, এই প্ল্যাটফর্মে কোন ধরনের অডিয়েন্স থাকে তাদের সম্পর্কে জানবো, তারা কোন দেশের, তারা কি পছন্দ করে। এইটার উপর বেস করে আমরা আমাদের যে ক্লায়েন্ট থাকবে সেই ক্লায়েন্টকে আমরা সাজেশন দিব। ধরেন আমরা যখন কাজ করব প্রফেশনালি, তখন আমাদেরকে বিভিন্ন জন বলবে যে আমার এই প্রোডাক্টটা আপনি সেল করে দেন, বা আমি এটা চাচ্ছি, এই সেবাটা আমাকে সেল করে দেন। ধরেন একটা ইআরপি সফটওয়্যার, এখন ইআরপি সফটওয়্যার মেইনলি ব্যবহার করে কারা? বিভিন্ন অফিসিয়ালসরা ব্যবহার করে। এখন এইটা আপনার ক্লায়েন্টের চাহিদা, সে আপনাকে বললো যে এইটা আপনি আমাকে একটু সেল করে দেন। এইটা আপনি কোথায় সেল করবেন? এইটা আপনি পিন্টারেস্টে সেল করলে চলবে না, টুইটারে সেল করলে চলবে না, ইনস্টাগ্রামে সেল করলে চলবে না, আপনি চাইলে ফেসবুকে করতে পারেন, লিঙ্কডইনে করতে পারেন। তো এইরকম আপনাকে যখন কোনো একটা পণ্য বা সেবা দিয়ে সেল করতে বলবে, তখন প্ল্যাটফর্ম ওয়াইজ আপনি আপনার যে ক্লায়েন্ট থাকবে তাকে আপনি সাজেশন দিবেন। ওকে, আমরা একটু সামনের দিকে আগাই। এখন সোশ্যাল মিডিয়ায় দুই ধরনের মার্কেটিং করা যায়, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। আমরা মেইনলি হচ্ছে পেইড মার্কেটিং নিয়ে আলোচনা করব। অর্গানিক মার্কেটিং বলতে বোঝায় হচ্ছে আমরা কোনো টাকা খরচ করব না, আমার একটা পেজ থাকবে বা আমার একটা প্রোফাইল থাকবে, সেই প্রোফাইলে আমি সময় সময় বিভিন্ন ছবি বা হচ্ছে বিভিন্ন পোস্টের মাধ্যমে আমি আমার বিক্রি বৃদ্ধি করব বা আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধি করব, যেখানে কোনো ধরনের কোনো টাকা লাগবে না, টাকা ব্যবহার না করে। তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে অর্গানিক মার্কেটিং। তো অর্গানিক মার্কেটিং কিভাবে কাজ করে? যে ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া পেজে নিয়মিত পোস্ট করা, বিভিন্ন ছবি দেওয়া, ভিডিও দেওয়া বা কন্টেন্ট শেয়ার করা, এইগুলোর মাধ্যমে আমরা করতে পারি। গ্রাহকদের সঙ্গে সম্পর্ক তৈরি করা, কমেন্ট করা, বা তাদেরকে মেসেজিং করা, হ্যাশট্যাগ ব্যবহার করা, বিভিন্ন ট্রেন্ডি টপিক ব্যবহার করে বিভিন্ন ভিডিও বানানো, এই কাজগুলো আমরা করতে পারি। ওকে, তো মেইনলি আমরা যেহেতু পেইড মার্কেটিং নিয়ে কথা বলবো, তো পেইড মার্কেটিংটা আসলে কি? পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো আপনি সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন দিয়ে আপনার ব্র্যান্ড বা পণ্য প্রচার করবেন। এটি সাধারণত টার্গেটেড অডিয়েন্স বা বিশেষ শ্রেণীর জন্য পরিচালিত হয়। মেইন কথা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে টাকা দিবেন এবং বলে দিবেন যে আমি এই ধরনের মানুষের কাছে আমার পণ্য বা সেবার বিজ্ঞাপন নিয়ে যেতে চাই, সেই ক্ষেত্রে তারা আপনাকে নিয়ে যাবে। ওকে, এটা কিভাবে কাজ করে? বিজ্ঞাপন প্রচার করার জন্য আমরা চাইলে ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, টুইটার অ্যাডস বা লিঙ্কডইন অ্যাডস ব্যবহার করা হয়। নির্দিষ্ট শ্রেণীর ব্যবহারকারীর জন্য টার্গেটেড ভাবে বিজ্ঞাপন চালানো যায়। যেমন আমি বয়স ফিক্স করে দিতে পারি, এই বয়সের লোকজনের কাছে, এই লিঙ্গ বা এই স্থানে যারা বসবাস করে বা এই বিষয়ের প্রতি যাদের আগ্রহ আছে, আমি তাদেরকে আমার এই পণ্য বা সেবার একটা দেখাতে চাই। তো এইভাবে আমরা পেইড মার্কেটিংটা করতে পারি। এরপর আসে কি ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে এমন একটা কৌশল যে কোনো একটা ব্যক্তি যে সোশ্যাল মিডিয়াতে যাকে সবাই চেনে বা ফলো করে, ওই ধরনের ব্যক্তির মাধ্যমে আমার পণ্য বা সেবার বিজ্ঞাপন ঘটানো, এটাকে আমরা বলতেছি ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আচ্ছা, এরপর আছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং কিছুটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর কাছাকাছি। কন্টেন্ট মার্কেটিং ব্যাপারটা হচ্ছে যে আমি কন্টেন্ট লিখি, আমি একটা ব্লগার, অথবা আমি হচ্ছে বিভিন্ন আপনারা হয়তো নাম শুনে থাকবেন ভয়েস অফ ঢাকা, তারা হচ্ছে বিভিন্ন কন্টেন্ট শেয়ার করতো যে বিভিন্ন টপিক নিয়ে। এরপরে ধীরে ধীরে তারা কি করলো যে তারা ভিডিও এডিটিং সব মানে কোর্স বিক্রি করা শুরু করলো। এই যে আমি কন্টেন্ট শেয়ার করতেছি, করতে 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 আমার কন্টেন্ট মানুষ পছন্দ করতেছে, এরপরে বলতেছি যে ওকে
এখন কন্টেন্ট আমার কাছ থেকে তুমি মার্কেটিং, যদি এটা কেনো তাহলে আমি তোমাকে এরকম কিছু একটা দিব, তো আমার কন্টেন্ট ওই দেখে যে আমার সোশ্যাল ফলোয়ার মিডিয়া বাড়ছে, এরপরে আমি সেখানে কোনো একটা পণ্য বা সেবা বিক্রি করতেছি। আমাকে তো ই নাই ওকে, এই ক্যামেরা বিষয়টা একটু আহ, নতুন বুঝছেন, ভাবে শুরু হয়েছে। এটা পুরো ক্রিমিনাল হইতেছে। আচ্ছা, ওই কাইন্ডলি সাব্বির সবাই হোসেন একটু ভাই আপনি মিউট নিজেদেরকে করেন মিউট ভাই। করেন। কেমনে বলবো? Okay. এরপর আছে কি সোশ্যাল মিডিয়া কন্টেস্ট অ্যান্ড গিভওয়ে। এখন আমরা এই মার্কেটিংটা খুব দেখতেছি যে কি রয়্যাল এনফিল্ড দিয়ে দিবে, 5টা ম্যাকবুক দিয়ে দিবে, যদি এই প্রোডাক্ট কেনেন এত টাকার মার্কেট মানে প্রোডাক্ট পারচেস করেন তাহলে একটা রয়্যাল এনফিল্ড দিয়ে দিব, একটা 2টা ল্যাপটপ দিয়ে দিব। এই যে কোনো একটা পণ্য বা সেবার বিক্রির মানে সেল করলে একটা গিফট দিবেন, গিফট বা বিভিন্ন কিছু গিভওয়ের মাধ্যমে যে মার্কেটিং গুলো করা হচ্ছে এগুলোকে বলতেছে সোশ্যাল মিডিয়া কন্টেস্ট অ্যান্ড গিভওয়ে। ওকে, ভিডিও মার্কেটিং হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমেই মতোই সেম জিনিস। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপকারিতা কি? যে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ মার্কেটিং প্ল্যাটফর্ম, যেখানে আমরা আসলে খুব অল্প সময়ের মধ্যে আমাদের আহ, সেবা বা পণ্যের সেল বা বিক্রি বৃদ্ধি করতে পারি। প্রথমে যে কাজ সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধি করা। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনি আপনার পণ্যের পরিচিতি অনেক দ্রুত এবং ব্যাপকভাবে বৃদ্ধি করতে পারবেন। আপনি একটি বড় সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন, যেহেতু সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে অনেক লোক থাকে। আপনি সার্চ ইঞ্জিন এসইওই ব্যবহার করেন বা অন্য যে কোনো প্ল্যাটফর্মেই যান, সেখানে আপনি একসঙ্গে এত লোককে এত দ্রুত পাবেন না, যেটা পাবেন আসলে আপনি সোশ্যাল মিডিয়ায়। সো ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। যেমন আমরা যেটা উদাহরণ দেখি, যে একটা নতুন ফ্যাশন ব্র্যান্ড ইনস্টাগ্রাম পেজে নিয়মিত ফ্যাশন ফটো শুট করে, যেখানে জনপ্রিয় মডেলরা তাদের পণ্য পরিধান করে, এর ফলে সেগুলো হাজার হাজার মানুষের কাছে শেয়ার হয়, তাদের ব্র্যান্ডের পরিচিতি বৃদ্ধি পায় এবং নতুন নতুন তাদের কাছে গ্রাহক আসে। তো এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধি। এরপর আছে ট্রাফিক বৃদ্ধি। ট্রাফিক বৃদ্ধি মানে সোশ্যাল মিডিয়া থেকে গ্রাহকরা আপনার ওয়েবসাইটে যাবে, এটাকে বলে আসলে ট্রাফিক বৃদ্ধি। সোশ্যাল মিডিয়া আপনার পণ্য বা সেবার লিঙ্ক শেয়ার করলে সেটি আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতে সহায়তা করে। যেমন ধরেন ই কমার্স ওয়েবসাইটে একটি ব্র্যান্ড ফেসবুকে অ্যাড চালায়, সেখান থেকে তারা বিশেষ অফার বা ডিসকাউন্ট কোড শেয়ার করে। এই বিজ্ঞাপনটি সঠিক শ্রেণীর গ্রাহকের কাছে পৌঁছে, যার ফলে তাদের ওয়েবসাইটে ট্রাফিক বাড়ে এবং তাদের সেল বৃদ্ধি পায়। ওকে, এরপর হচ্ছে গ্রাহকের সঙ্গে সরাসরি যোগাযোগ বা ডিরেক্ট কাস্টমার ইন্টারাকশন। আমরা আগেই বললাম যে আমরা যখন ফেসবুকে কোনো কিছু প্রচার করতেছি বা ফেসবুকে কোনো পণ্যের অ্যাড গুলো দিচ্ছি, তখন গ্রাহক আমাদেরকে সরাসরি মেসেজ করতে পারতেছে বা কমেন্ট করতে পারতেছে। সেই ক্ষেত্রে এই ব্র্যান্ড সরাসরি আমাদের গ্রাহকের সঙ্গে কথা বলতে পারে পারে। সাশ্রয়ী এবং সহজ বিজ্ঞাপন, এটা অবশ্যই আমরা যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করি, আমরা অন্য প্ল্যাটফর্মগুলোর চাইতে সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দেওয়া অনেক সহজ, এবং এইখানে টাকাও আমাদের কম খরচ হয় আর কি, সাশ্রয়ী, এবং এখানে ইজিলি আসলে আমরা বিজ্ঞাপনগুলো দিতে পারি। এরপর ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এটা নিয়ে আমরা কথা বললাম যে বিউটি ব্র্যান্ড, যেমন এই যে এই জাস্ট এইটার কথাই বললাম যে উম্মে কুলসুম পপি, উনি ছিল পুরোপুরি আসলে ইনফ্লুয়েন্সার। এরপরে উনি চিন্তা করলো যেহেতু আমার ফলোয়ার সংখ্যা অনেক বৃদ্ধি পাইছে, আমি এখন ব্যবসা শুরু করি। তো উনি হচ্ছে প্রিমিয়াম ফ্রুটস এর মাধ্যমে তারা ব্যবসাটা শুরু করছেন আর কি। ওকে, গ্রাহকের ফিডব্যাক এবং মতামত, আমরা সরাসরি আসলে গ্রাহকের ফিডব্যাক পাইতে পারি। যেমন আমাদের কোনো একটা প্রোডাক্ট বা পণ্য যদি খারাপ হয়, গ্রাহক সরাসরি আমাদেরকে মেসেজ করতে পারতেছে যে ভাই এটা ভালো না, অথবা কমেন্টে গিয়ে নেগেটিভ কমেন্ট করতে পারতেছে বা পজিটিভ কমেন্ট করতেছে। তো এতে করে কি হয় যে আমাদের পণ্য বা সেবা সম্পর্কে আমরা সরাসরি আমরা ফিডব্যাক গুলো পাচ্ছি। এতে করে আমাদের কোম্পানি বা আমাদের যে ক্লায়েন্ট থাকবে, তারা তাদের পণ্য বা সেবার উন্নতি, নতুন করে কি কোথায় কোন ফল্ট হচ্ছে এগুলো দেখা এবং ওই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে সেগুলোকে বাজারে ছাড়া, এই সুযোগগুলা এই প্ল্যাটফর্মে খুব দ্রুত পাওয়া যায়। সেল বৃদ্ধি, হ্যাঁ, যেহেতু হচ্ছে আমাদের এখানে গ্রাহকের সংখ্যা বেশি, তো এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা আমাদের সেলস বৃদ্ধি করতে পারি। লং টার্ম রিলেশনশিপ, যেহেতু হচ্ছে আমরা এখানে একটা ব্র্যান্ড তৈরি করে ফেলছি, আমার ফেসবুকে ফলোয়ারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেখেন,
আমি যদি 20-12 কোনো একটা ওয়েবসাইট থেকে কোনো কিছু কেনাকাটা করি, ওই ওয়েবসাইটের সঙ্গে কিন্তু আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু আমি যদি একটা পেজে নিয়মিত ভিজিট করি, এই পেজের সঙ্গে কিন্তু আমার একটা সম্পর্ক তৈরি হয়। ওই পেজের সঙ্গে, ওই পেজ কোনো পোস্ট করলে আমার কাছে চলে যায়, আমি সেই পেজের ফলোয়ার হয়ে যাই, পেজের যে কোনো আপডেট আমি দেখতে পারি। তার মানে একটা লং টার্ম রিলেশনশিপ আমরা চাইলে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আমরা আসলে তৈরি করতে পারি। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গোল আসলে কি হওয়া উচিত? যে আমরা যখন কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট দিব, সে অ্যাডভার্টাইজমেন্টের গোলটা আসলে কি হবে? তো স্মার্ট গোল একটি জনপ্রিয় কৌশল যা উদ্দেশ্য বা লক্ষ্য সেট করার জন্য ব্যবহৃত করা হয়। এটি এমন একটি কাঠামো যা আপনাকে আপনার লক্ষ্য স্পষ্ট এবং কার্যকরীভাবে নির্ধারণ করতে সহায়তা করে। স্মার্ট হলো একটি অ্যাক্রোনিম বা সংক্ষিপ্ত রূপ। এটার একটা ফুল ফর্ম আছে, আমরা একটু দেখি। যে স্মার্টের এস মানে হচ্ছে স্পেসিফিক, এম মানে হচ্ছে মেজারেবল, এ মানে হচ্ছে অ্যাচিভেবল, আর আর মানে হচ্ছে রিলেভেন্ট, টি মানে হচ্ছে টাইম বাউন্ড। এইটা দিয়ে আসলে কি বোঝায় আমরা একটু দেখি। আচ্ছা, ধরেন আমরা একটা গোল সেট করছি এরকম, যে আমরা আমাদের ইনস্টাগ্রাম পেজে প্রচারের মাধ্যমে 3 মাসের মধ্যে আমাদের বিক্রি 15% বৃদ্ধি করতে চাই, এবং একই সময়ের মধ্যে 100 জন গ্রাহক আমরা সংগ্রহ করতে চাই, যার মাধ্যমে আমাদের ই কমার্স ওয়েবসাইটের ট্রাফিক 20% বৃদ্ধি পাবে। তো এটা আমাদের গোল। আচ্ছা, প্রথমে বলছে যে স্মার্টার এস মানে স্পেসিফিক, যে স্পেসিফিক ভাবে আমরা কোথায় এই বিজ্ঞাপনটা চালাবো। তো ধরেন আমরা স্পেসিফিক বলে দিছি যে আমি ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে আমরা বিজ্ঞাপন চালাবো। তার মানে আমি সোশ্যাল মিডিয়ার কোথায় চালাবো এটা আমাকে স্পেসিফিক হতে হবে। ওকে, আমি যদি দুইটাও চালাতে চাই, আমাকে স্পেসিফিক বলতে হবে যে আমি এই দুইটা প্ল্যাটফর্মে আমার এই বিজ্ঞাপনটা চালাতে চাই। তো আমাকে প্রথমে স্পেসিফিক হইতে হবে, এরপরে হইতে হবে মেজারেবল, যে আমি আসলে যে বিষয়টা অ্যাচিভ করব এটাকে মেজার করা যায় কিনা বা গণনা করা যায় কিনা। যেমন দেখেন আমাদের এখানে আমরা বলছি যে আমাদের 100 জন নতুন গ্রাহক সংগ্রহ করব, 20% আমাদের ট্রাফিক বৃদ্ধি পাবে, আমাদের বিক্রি 15% বৃদ্ধি পাবে। তাই তিনটা হচ্ছে আমরা মেজার করতে পারতেছি আমাদের গোলগুলোকে। তার মানে আমাদের গ্রাহক 100, ট্রাফিক 20% এবং বিক্রি 15%, এই তিনটা আমরা করতে চাচ্ছি। ওকে, তার মানে আমাদের এমন একটা গোল ফিক্সড করতে হবে যেটাকে আসলে মেজার করা যায়। ওকে, এরপরে আসি হচ্ছে অ্যাচিভেবল, যে এটাকে অ্যাচিভ করব কিভাবে। তো এটাকে অ্যাচিভ করবো আমরা ইনস্টাগ্রাম অ্যাড এবং নিয়মিত পোস্টের মাধ্যমে। ওকে, এটা আমাদের জানতে হবে যে এই গোলটা আমরা কিভাবে আসলে অ্যাচিভ করব। এরপর রিলিভেন্ট, যে আমি যে গোলটা ফিক্সড করলাম এর সঙ্গে আমার ব্যবসা রিলেভেন্সি আছে কিনা বা যাচ্ছে কিনা। তো হ্যাঁ, যাচ্ছে। যে এটি ই কমার্স, আমার একটা ই কমার্সও ছিল, আমার ওই ই কমার্সের সেলও সে বৃদ্ধি করবে। এরপর টাইম বাউন্ড, অবশ্যই আমি যে গোলটা ফিক্সড করব সেটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে থাকতে হবে। তো দেখেন আমাদের টাইম বাউন্ড হচ্ছে 3 মাসের মধ্যে আমরা আমাদের এই গোলটা অ্যাচিভ করব। তার মানে আমরা একটা টাইম বাউন্ড দিয়ে দিচ্ছি যে আমাদের সময় হচ্ছে সর্বোচ্চ 3 মাস। তো এইটা আসলে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গোল। ওকে, এরপরে কোন ধরনের কন্টেন্ট আসলে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আমরা কাজে লাগাবো, কোন ধরনের আসলে আমাদের কন্টেন্ট হবে। কন্টেন্ট, এখন একটা মানুষ দেখেন আমরা এই পেজটাতে যাই, এই পেজটাতে যাওয়ার পর আমি কিন্তু এই পেঁপে খেয়ে দেখি নাই। এখানে বলতেছে নতুন লটের ফ্রেশ পেঁপে হারভেস্ট হবে খুব শীঘ্রই, স্বাদ নিতে তৈরি তো। আচ্ছা, একটা পোস্ট করছে, পোস্ট করার পর তারা একটা পেঁপে গাছের ছবি দিছে এবং হচ্ছে একটা পেঁপে কেটে সেখানকার ছবি দিছে। তো আমি কিন্তু এই পেঁপেটা কখনো খেয়ে দেখি নাই। আমি শুধুমাত্র এই পেঁপের ছবি এবং এই গাছের ছবি এবং তার লেখা দেখে কিন্তু এই পেঁপেটা কিনবো। তার মানে কন্টেন্ট খুবই পাওয়ারফুল জিনিস। এই যে দেখেন এই প্রত্যেকটা জায়গায় তারা যে কন্টেন্ট গুলো এখানে দিচ্ছে, আমি বারবার তার কাছ থেকে প্রোডাক্ট কিনতেছি, পেঁপে আমি বাজারে গেলে পেঁপে হাত দিয়ে ধরে আমি দেখে কিনতেছি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা যখনই কোনো কিছু কিনি তখন এটা কিন্তু আমরা হাত দিয়ে ধরে দেখে কিনি না, আমরা এই শুধুমাত্র কন্টেন্ট দেখে কন্টেন্টের উপরে বিশ্বাস করে আমরা এই প্রোডাক্টটা কিনি। দেখেন এই যে এখানে উনি একটা
ভিডিও অ্যাড দিছে, এবং এই ভিডিও অ্যাডের মাধ্যমে তিনি এই পেঁপের বিভিন্ন উপকারিতা, এই পেঁপে কেন ভালো, পাকা পেঁপে কেন খাবেন, এই বিষয়গুলো উনি বলার চেষ্টা করছে। তার মানে ওনার এই কন্টেন্টের ওপর আমি বিশ্বাস করে, ট্রাস্ট করে আমি একটা প্রোডাক্ট কিনতেছি। সো এই ক্ষেত্রে আমাদের কন্টেন্টটা হইতে হবে খুবই ভালো। কন্টেন্ট ভালো না হইলে আপনি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং এ কোনোদিনও আগাইতে পারবেন না। আপনি যত ভালো মার্কেটিং করেন না কেন, আপনার কন্টেন্ট অবশ্যই ভালো হইতে হবে। দেখেন, কন্টেন্টের লেভেল ভালো হইতে হবে। দেখেন এই যে জামশেদ মজুমদার, ঘরের বাজার বিডি, শুধু কন্টেন্ট। এই কন্টেন্ট ভালো না হইলে কোনো লাভ নেই। ওকে, এখন আমরা দেখি কন্টেন্ট গুলো আসলে কেমন হওয়া উচিত। প্রথমে হচ্ছে ইনফরমেটিভ বা তথ্যবহুল কন্টেন্ট হওয়া উচিত। তো আমরা যে কন্টেন্টটা দিব, সে দেখেন ইনফরমেটিভ। তারা যে কন্টেন্ট গুলো এখানে প্রকাশ করতেছে, যে কোথায় গেল এটা, যে ইনফরমেটিভ, কেন খাবেন পাকা পেঁপে, এই পেঁপে খাওয়ার যে উপকারিতা, এই ইনফরমেটিভ তথ্যগুলো তারা এখানে দিচ্ছে। যে ওষুধের বিকল্প হিসাবে বা অমুকের বিকল্প হিসাবে হার্টের ওষুধ, মানে ওষুধ ঠিক হবে, এই ধরনের বিভিন্ন ইনফরমেশন তারা এখানে দিচ্ছে। তার মানে তাদের যে কন্টেন্টটা, তাদের কন্টেন্টটা অনেক ইনফরমেটিভ। দেখেন, তারা একটা ইনফরমেটিভ কন্টেন্ট এখানে শেয়ার করছে। তার মানে আমাদের কন্টেন্টটা অবশ্যই হওয়া উচিত ইনফরমেটিভ। ওকে, এরপরে এঙ্গেজিং কন্টেন্ট। এঙ্গেজিং কন্টেন্ট মানে আপনি এমন একটা কন্টেন্ট দিলেন, যেমন দেখেন একটা দেখি যে ঘরের বাজার বিটির একটা কন্টেন্ট দেখলাম। এইখানে বলছে হানিনাট খেয়ে কেমন লাগলো, আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। আচ্ছা, আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, তার মানে আপনাকে এইখানে কিছুটা লিখতে হবে। আমরা যদি একটু দেখি তাদের কমেন্টস গুলা, এই যে লেখছে সব ঠিক আছে, কিন্তু ভিডিওটা যেভাবে যে আখরোট টা দেখানো হয়েছিল ওইরকম পাই নাই, খুবই অল্প আখরোট পাইছি। আপনাদের পণ্য তালিকা কি কি জানাবেন। আমার অতিরিক্ত ভালো লেগেছে মধু। তারপরে হচ্ছে এখনো খাইনি, আমি এখনো খাইনি, এই ধরনের কথাগুলো তারা বলছে। এই যে একটা কন্টেন্ট তারা প্রকাশ করছে, এবং তারা চাচ্ছে যে কন্টেন্টের নিচে মানুষ কমেন্ট করুক, লাইক দেখ, শেয়ার করুক। এই ধরনের কন্টেন্ট গুলোকে আমরা বলি এঙ্গেজিং কন্টেন্ট। যে কোনো একটা কন্টেন্ট দিলাম, দেওয়ার পর আমি চাচ্ছি যে আমার অডিয়েন্সটা ওই কন্টেন্টের এগেনিস্টে কিছু একটা আমাকে বলুক, কিছু একটা লিখুক, কিছু একটা করুক। এই ধরনের কন্টেন্টকে আমরা বলি হচ্ছে এঙ্গেজিং কন্টেন্ট। ওকে, এরপর আছে প্রমোশনাল কন্টেন্ট। যে 20% ডিসকাউন্ট বা 10% ডিসকাউন্ট, দেখেন তারাও দেখবো যে মাঝে মাঝে দেয়। এই যে দেশের সেরা কম্বো পাচ্ছেন মাত্র 499 টাকায়, খেতে পারবেন দুইজন। এই যে একটা কন্টেন্ট দিছে, এই ধরনের কন্টেন্টকে আমরা বলি প্রমোশনাল। যে আরো আছে মেবি বিভিন্ন ডিসকাউন্ট যেগুলো যে দেয়। আচ্ছা, এই মুহূর্তে এখানে নাই প্রমোশন। এরপরে ইউজার জেনারেটেড কন্টেন্ট। আচ্ছা, ইউজার জেনারেটেড কন্টেন্ট কে দেখেন, আমাদের প্রোডাক্ট ব্যবহার করে আপনার অসাধারণ ছবি শেয়ার করেন। এই কন্টেন্টগুলো নর্মালি আমরা হচ্ছে গ্রুপে শেয়ার করি। আমাদের যে ফেসবুক গ্রুপ থাকে, সেই গ্রুপগুলোতে আমরা যে কন্টেন্টগুলো শেয়ার করি এগুলোকে বলে ইউজার জেনারেটেড কন্টেন্ট। ইউজার কারা? সরি, ইউজার কারা? যারা আমার পণ্য ব্যবহার করছে। ধরেন আপনি একটা থ্রি পিস বিক্রি করেন, আপনার একটা পেজ আছে বা শাড়ি বিক্রি করেন। আপনি আপনার যারা গ্রাহক তাদেরকে বললেন যে আপনার শাড়ি পরা সবচেয়ে সুন্দর ছবিগুলো আমাদেরকে শেয়ার করেন, আপনার পাঞ্জাবি পরা সবচেয়ে সুন্দর ছবিগুলো আমাদের সঙ্গে শেয়ার করেন। অথবা আহ আপনার কাছে একটা আয়না কিনছে, এইটার ছবি আমাদের সঙ্গে শেয়ার করেন। তো এই ধরনের ব্যাপারগুলো আর কি, যে ইউজার নিজেই কন্টেন্ট আপনার সঙ্গে শেয়ার করবে আপনার গ্রুপগুলোতে, এইটাকে বলে ইউজার জেনারেটেড কন্টেন্ট। ওকে, এরপর আছে বিহাইন্ড দ্য সিন কন্টেন্ট। আমরা এই কন্টেন্টটা খুব বেশি দেখি এই মুহূর্তে। এরাও এই ভিডিওগুলো দেয় খুব বেশি, ঘরের বাজার ভিডিও বিহাইন্ড দ্য সিন। যে এই যে দেখেন, আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে ঘরের বাজার আলহামদুলিল্লাহ। এই যে তারা তাদের বিহাইন্ড দ্য সিন, তারা কি কি কাজগুলো করতেছে। বা ধরেন এইটা না,
এই যে দেখেন, তারা তাদের ব্ল্যাক সিএস সিটগুলো কোথায় পাইছে, বা এই যে দেখেন এইটা, তারা তানজানিয়ার জঙ্গলে গেছে। মানে তারা এই জিনিসগুলো কিভাবে কালেক্ট করতেছে, কিভাবে নিচ্ছে, কিভাবে তৈরি করতেছে, এই যে ভিডিওগুলো বিহাইন্ড দ্য সিন ভিডিও, এই ভিডিওগুলোকে আমরা বলছি বিহাইন্ড দ্য সিন কন্টেন্ট, যেটা এই মুহূর্তে মানুষের বিশ্বাসযোগ্যতা বাড়ায়। এই কন্টেন্ট গুলা বিহাইন্ড দ্য সিন কন্টেন্ট, এই যে দেখেন তারা কি কি কাজ করতেছে, জাস্ট এই ভিডিওগুলো বারবার দিচ্ছে, কোথায় গেছে। ওকে, এরপরে আমরা আসি টেস্টিমোনিয়াল কন্টেন্ট। টেস্টিমোনিয়াল কন্টেন্ট হচ্ছে যে আহ, একটা কাস্টমার তাদের প্রোডাক্ট কিনছে, কেনার পর সে কাস্টমারই ফিডব্যাক দিচ্ছে যে তাদের প্রোডাক্ট আমরা নিছি এবং নিয়ে আমাদের কাছে খুব ভালো লাগছে। ধরেন এরকম একটা কন্টেন্ট যেখানে কাস্টমার নিজেই বলবে যে আপনাদের কন্টেন্ট আমি নিছি, খেয়ে খেয়ে দেখছি, খেয়ে দেখার পর আমার কাছে খুব ভালো লাগছে, তার মানে কাস্টমার আপনাকে সার্টিফাইড করতেছে। তো এই ধরনের কন্টেন্টকে আমরা বলি টেস্টিমোনিয়াল কন্টেন্ট, যে আমাদের ক্লায়েন্ট রুবিনা বলেছে এই সার্ভিসটি বা ব্যবসা পরিবর্তন করছে 100%। যেমন আমি যদি আরেকটা প্ল্যাটফর্মের কথা বলি, আমি ওখান থেকে মাঝে মাঝে পারফিউম কিনি, ওরা এই কন্টেন্ট গুলো খুব ভালো দেয়। সরি সরি সরি, হোল্ড টেস্টিমোনিয়াল কন্টেন্ট এরা করতে, এই যে দেখেন একজন গ্রাহকের কাছ থেকে শুনতেছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এন্ড ভাই আপনার সামনে তো সবগুলা ডাফটের পারফিউম। ইয়েস। সো এই যে অ্যাজ এই উই ধরনের অল কন্টেন্ট নো ভাই গুলোকে আপনার আমরা ব্লুটি বলি শ্যানেল হচ্ছে অনেক পছন্দ। তো আপনি টেস্টিমোনিয়াল, যে সবসময় এই ব্লুটি শ্যানেল ইউজ গ্রাহকের করেন। সামনে কথা এন্ড বলতেছি, ইন দ্য গ্রাহক লাস্ট নিজেই ব্লুটি বলতেছে শ্যানেলের কাছাকাছি যে আমার এটা ভালো লাগছে, অথবা দেখেন এই যে গ্রাহক নিজেই দিয়ে দিছে। এই ধরনের কন্টেন্ট গুলোকে আমরা বলি টেস্টিমোনিয়াল কন্টেন্ট, যে গ্রাহক নিজেই ফিডব্যাক দিচ্ছে যে হ্যাঁ ভাইয়া ইটস ড্যাম গুড, আই হ্যাভ দ্য অরিজিনাল অন, সো সামটাইমস ডিফারেন্সিয়েট করা ভেরি টাফ, কিপ ইট আপ গাইস। মানে এই ধরনের কন্টেন্ট গুলোকে আমরা বলি হচ্ছে টেস্টিমোনিয়াল কন্টেন্ট। ওকে, এরপরে মৌসুমী বা ট্রেন্ড বেসড কন্টেন্ট, যে ঈদ উপলক্ষে বিশেষ অফার, পূজা উপলক্ষে বিশেষ অফার, শীত উপলক্ষে বিশেষ অফার, এই ধরনের গুলোকে আমরা বলেছি মৌসুমী বা ট্রেন্ড বেসড কন্টেন্ট। এরপর আছে এন্টারটেইনিং কন্টেন্ট, যে একটা মজার ভিডিও বা অমুক তমুক দিয়ে হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ানো, এগুলোকে আমরা এন্টারটেইনিং কন্টেন্ট। এরপরে গিভওয়ে বা কন্টেস্ট, আমরা তো জানি যে বিভিন্ন গিফট দিতে চাই, এটা বলে যে বিভিন্ন কিছু বিক্রি করে। আমরা যদি দু একটা উদাহরণ দেখতে চাই, স্প্লেড নর্মালি মনে হয় একটা গিফট দিচ্ছে, স্প্লেড। কন্টেন্টটা মানে অনেক নিচের দিকে, আচ্ছা থাক, আমরা এদিকে না যাই। গিভওয়ে বা কন্টেস্ট, ওকে। এখন আমরা আসবো যে আমরা তো একটা কন্টেন্ট দিলাম, এখন এই কন্টেন্ট আসলে কেমন, এটা কি মানুষ পছন্দ করতেছে না করতেছে না, আমরা যে কন্টেন্টটা শেয়ার করতেছি, আমরা যে মার্কেটিংটা করতেছি, এটাকে আসলে মানুষ ভালোভাবে নিচ্ছে কি নিচ্ছে না, এইটাকে আমরা বলি হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট অ্যানালাইসিস। কারণ আপনি যদি আপনার কন্টেন্ট অ্যানালাইসিস করতে না পারেন, তাহলে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে আপনার বিজ্ঞাপনটা ভালো নাকি খারাপ, আপনার পণ্যটা কি ভালো নাকি খারাপ, আপনার বিজ্ঞাপনটা আসলে ভালো চলতেছে কিনা, আপনার অ্যাডটা কি সঠিক লোকের কাছে পৌঁছালো কিনা। আপনাকে এই কন্টেন্ট অ্যানালাইসিসটা জানতে হবে। এখন এই কন্টেন্ট কিভাবে অ্যানালাইসিস করে আমরা যদি একটু দেখি, প্রথমে আছে এঙ্গেজমেন্ট রেট। আচ্ছা, এঙ্গেজমেন্ট বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের তো 8টা বাজলো, আমরা একটু নামাজের বিরতি নিই 10 মিনিটের জন্য। আমরা 10 মিনিট নামাজের বিরতি নিব, 10 মিনিট নামাজের বিরতির পরে আমরা আবার যথারীতি এইখান থেকে আমাদের ক্লাসটা শুরু করব। জি ভাই, ভাই একটা প্রশ্ন ছিল। জি সেটা বলেন। হলো আমাদের এই এসইউর পার্টটা কি শেষ না না না। নাকি? ও আচ্ছা, মানে এসইউ পার্টটা এরপরে আরো আবার থাকবে। হ্যাঁ, এরপর আরো থাকবে।
আমাদের কি মানে পুরো কোর্সের একটা মানে এই এটা আপনার শিডিউল বা একটু যে এরকম ওই কিছু কি গ্রুপে দেওয়া ওই আছে? স্যারকে হচ্ছে একটু মেসেজ করেন, শফিউর রহমান, উনি হচ্ছে আপনাদের কোঅর্ডিনেটর। সো উনি আপনাদেরকে দিয়ে দিবে আর কি, যে স্যার আমাদেরকে এই পুরা যে আমাদের পুরো শিডিউলটা আমাদেরকে দিয়ে দেন। মানে এটা কি ইয়াতে লাগবে ক্লাসরুমে? হ্যাঁ, ক্লাসরুমে লিখে দেন, তাহলে উনি দিয়ে দিবে আর কি। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা একটু নামাজের ব্রেক নিই, নামাজের ব্রেক নিয়ে আসার পর আমরা এখান থেকে শুরু করব। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি আবার। আচ্ছা, একটা কন্টেন্ট কেমন চলতেছে, ভালো না খারাপ, বা একটা কন্টেন্ট মানুষ পছন্দ করতেছে কিনা, এইটা আমরা বিভিন্ন কিছুর উপর বেস করে আমরা এটাকে অ্যানালাইসিস করতে পারি। প্রথমে আসে এঙ্গেজমেন্ট রেট। আচ্ছা, এঙ্গেজমেন্ট রেট বলতে আসলে কি বোঝায়? সোশ্যাল মিডিয়াতে আপনার কন্টেন্ট কতটা ইন্টারেক্টিভ, অর্থাৎ কতজন কমেন্ট করতেছে, লাইক, শেয়ার, বা টুইটারে সেটাকে রিটুইট করতেছে, এটাকে আসলে পর্যালোচনা করা যায়। তো এঙ্গেজমেন্ট করা মানে হচ্ছে আপনার পোস্টে একজন অডিয়েন্স বা একজন যার টাইমলাইনে যাচ্ছে, উনি মিনিমাম আপনার ওই পোস্টে কোনো একটা লাইক দিচ্ছে, অথবা কোনো একটা কমেন্ট করতেছে, বা শেয়ার করতেছে, বা রিটুইট করতেছে। এতে করে বোঝা যায় যে, ধরেন এইটা একটা পোস্ট, এই পোস্টে টোটাল 559 জন হচ্ছে লাইক দিছে, 81 জন কমেন্ট করছে, 2 জন শেয়ার করছে। এই যে 560, 81 এবং 2, এই সংখ্যাগুলোকে আমরা বলতেছি এঙ্গেজমেন্ট রেট। এইটা হয়তো অনেক মানুষ দেখছে, কিন্তু এঙ্গেজ করছে মাত্র হচ্ছে এই কয়েকটা জন। তো এইটাকে আমরা বলি এঙ্গেজমেন্ট রেট। আমরা ফেসবুক পোস্টে যদি একটি ছবি শেয়ার করে 100 1000 লাইক এবং 200 কমেন্ট পাওয়া যায়, তাহলে এটি হবে উচ্চ এঙ্গেজমেন্ট রেটের নির্দেশ করে। তো কোনো একটা পোস্টে বা কোনো একটা কন্টেন্টে যদি এইগুলো হয়, তাহলে এগুলোকে বলি আমরা এঙ্গেজমেন্ট। ওকে, এঙ্গেজমেন্টের পরে আসে হচ্ছে রিচ। রিচ বলতে আসলে কি বোঝায়? ধরেন একটা ফেসবুক টাইমলাইনে আমি একটা কন্টেন্ট দিলাম, একটা পোস্ট করলাম, সেই পোস্ট 500 জন ব্যক্তির কাছে গেল, আলাদা আলাদা 500 জন ব্যক্তির কাছে আমার ওই পোস্টটা পৌঁছাইলো। তার মানে ঠিক কতজন আলাদা আলাদা বা ইউনিক ব্যক্তির কাছে আমার ওই পোস্টটা পৌঁছাইছে, এটাকে আমরা বলি হচ্ছে রিচ। ওকে, যেমন দেখেন বলছে ফেসবুক অ্যাডস বা ইনস্টাগ্রাম রিলস এর মাধ্যমে যদি পোস্টটি 10,000 মানুষের কাছে পৌঁছায়, তবে একটি ভালো রিচ অর্জন করছে। তো এটা ডিপেন্ড করবে আসলে আমার চাহিদার উপর বেস করে, আমি কতজন মানুষকে এটা দেখাতে চাই। যদি ওই পরিমাণ মানুষ দেখে, তাহলে আমি বুঝবো যে না, আমার রিচটা ঠিকঠাক মতো হচ্ছে। ওকে, আর একটা, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ রিচ বল। অর্থ কি ভিউ? না, রিচ মানে আসলে ভিউ না। রিচ ধরেন আপনি একটা পোস্ট দিছেন, এই যে যেমন ধরেন এই অ্যাড এর কথা চিন্তা করেন, যে এইখানে কিন্তু এই যে এইটা ধরেন 500 লোক দেখছে, এইটাকে বলতেছে রিচ। কিন্তু ধরেন 500 লোক দেখছে, কিন্তু এই 500 লোক আলাদা আলাদা ব্যক্তি, এটাকে বলতেছি আমরা রিচ। ঠিক সেম ভাবে আরেকটা টার্ম আছে যার নাম হচ্ছে ইমপ্রেশন। ধরেন এই পোস্ট টোটাল দেখলো হলো আপনার 500 জন মানুষ, কিন্তু এক একজন দেখছে 2বার করে, তাহলে 500 × 2 এই 1000, এটা হলো ইমপ্রেশন। আর ইউনিক ভাবে কতজন ব্যক্তি দেখলো, সেটাকে আমরা বলি হচ্ছে রিচ। আর কতজন এইটা দেখার পর লাইক কমেন্ট শেয়ার করলে, এটাকে বলি আমরা এঙ্গেজমেন্ট। তাহলে এখানে তিনটা টার্ম, একটা হচ্ছে রিচ, ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট। ইমপ্রেশন মানে ওই পোস্ট কতজনের কাছে গেছে, এটা মানে ইন্ডিভিজুয়াল কতজনের কাছে গেছে ব্যাপারটা এমন না, কতবার দেখছে, এটাকে আমরা বলি ইমপ্রেশন। এরপরে ইন্ডিভিজুয়াল বা ইউনিক ভাবে কতজন ব্যক্তি আমার এই পোস্টটা দেখলো, এটাকে আমরা বলি হচ্ছে রিচ। এবং একটা পোস্ট দেখার পর লাইক কমেন্ট শেয়ার করা, এটাকে আমরা বলি এঙ্গেজমেন্ট। এইটা আর কি। ধন্যবাদ স্যার। ওকে, তো এই তিনটার মাধ্যমে আমরা বুঝি যে আমার পোস্টটা কেমন হচ্ছে। এইটা ছাড়াও দেখেন সিটিআর বলে, যেটাকে বলে ক্লিক থ্রু রেট। যে ধরেন আমি একটা অ্যাড চালাইলাম, ধরেন এইটা,
কোনটা কোনটা ধরেন ঘরের বাজারেই যাই, জামশেদ ভাই। এই যে ধরেন, এই যে একটা সে একটা অ্যাডভার্টাইজমেন্ট চালাইছে, চালানোর পরে এই যেটা লিঙ্ক সে দিছে, এই লিঙ্কে ধরেন 100 জন মানুষ এই পোস্টটা দেখছে, তার মানে রিচ 100, কিন্তু 10 জন এই লিঙ্কে ক্লিক করছে, তার মানে সিটিআর হচ্ছে 10। যে 10 জন মানুষ আমার এই পোস্টের লিঙ্কে ক্লিক করছে, যে ক্লিক থ্রু রেট, যে 100 জনের মধ্যে কতজন এখানে ক্লিক করছে, তার মানে আমার ক্লিক থ্রু রেট হচ্ছে 10%। এটার মাধ্যমে আমরা বুঝি যে আমার কন্টেন্টটা কেমন চলতেছে। এরপরে কনভার্সন রেট। কনভার্সন রেট মানে দেখেন, ইনস্টাগ্রাম অ্যাড এর মাধ্যমে যদি 1000 জন আপনার ওয়েবসাইটে প্রবেশ করে এবং 100 জন পণ্য কেনে, তবে কনভার্সন রেট হবে 10%। যে ধরেন আপনি ক্লিক করছেন, ঠিক আছে, ক্লিক করে এই পেজে চলে আসছেন, তা এই পেজে ট্রাফিক বাড়লো, এবং এই পেজে গিয়ে আপনি ধরেন কোনো একটা প্রোডাক্ট আপনি কিনে ফেললেন, এই কুইক অ্যাডে গেলেন, কুইক অ্যাডে গিয়ে একটা প্রোডাক্টে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন, ক্লিক করে প্রোডাক্টটা কিনে ফেলেন। তো এরকম ধরেন 100 জন ক্লিক করছে, কিন্তু কিনছে মাত্র 10 জন। এই 10 জনকে আমরা বলি হচ্ছে কনভার্সন, যে 10 জন সেলে কনভার্ট হয়েছে, এটাকে বলে কনভার্সন রেট। তো এইগুলোর উপর বেস করে আসলে আমরা বলতে পারি যে আমার এই কন্টেন্টের কোয়ালিটি কেমন, যে কতজন এটা দেখতেছে, কতজনের কাছে এটা পৌঁছাইলো, কতজন ক্লিক করতেছে, কতজন কিনতেছে। এই সব কিছু আসলে অ্যানালাইসিস করলে আমরা পাবো হচ্ছে কনভার্সন রেট, এটা আর কি। এরপর আছে কি সিমেন্টিক অ্যানালাইসিস বা অনুভূতির বিশ্লেষণ। ধরেন এই পোস্ট, আমরা যাই, এই যে সে একটা হানি নাটের অ্যাড দিছে, এবং এইখানে যদি আমরা কমেন্ট গুলো পড়ি, প্রাইস কত, দাম কত, অর্ডার কিভাবে করব, কত পরিমাণ আছে। আচ্ছা দাঁড়ান আর একটু দেখি। এই যে যেমন দেন, আসলে অনেক ভালো, আমার খালা নিয়েছে, আমার 2টা লাগবে। মানে এই যে আসলেও ভালো, আমার খালা নিছে, তার মানে এটা পজিটিভ কমেন্ট হয়েছে। বা আমরা যদি তার এইখানে লাইক কমেন্ট গুলো দেখি, এখানে দেখেন লাভ রিয়াক্ট হয়েছে হচ্ছে 600টা। আবার যদি আমরা হাহা রিয়াক্টে যাই, মানে নেগেটিভ ভাবে মানুষ দিছে হচ্ছে মাত্র 43টা। ওকে, তার মানে আমি বুঝতেছি যে আমার এই কন্টেন্টটা মোটামুটি পজিটিভ। সিমেন্টিক অ্যানালাইসিস করে যদি দেখি যে না, কমেন্ট গুলো পজিটিভ কমেন্ট আসছে, এবং এইখানে মানুষ লাভ রিয়াক্ট বা কেয়ার রিয়াক্ট দিচ্ছে সংখ্যা অনেক বেশি, নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ রিয়াক্ট গুলোর সংখ্যা অনেক কম। তো এইভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি যে আমার আসলে কন্টেন্টটা কেমন, এই কন্টেন্টটা আসলে ভালো নাকি খারাপ। এইটা অ্যানালাইসিস আসলে করা যায় সিমেন্টিক অ্যানালাইসিসের মাধ্যমে, যে ইতিবাচক আহ ভাবে সবাই সাড়া দিচ্ছে আর কি। Okay. তো এই বিষয়গুলো ছিল হচ্ছে আমাদের মেইনলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে জানার জন্য যে বিষয়গুলো আমাদের দরকার হয় এইগুলা। তা আমরা যেহেতু হচ্ছে প্রথম শুরু করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর হচ্ছে ফেসবুক মার্কেটিংটা নিয়ে, তো আমরা ফেসবুক মার্কেটিং সম্পর্কে এখন জানবো, যে এই প্ল্যাটফর্মটা আসলে কিভাবে আসলো, কবে থেকে শুরু হলো। তো আমরা এটা মোটামুটি সবাই জানি যে ফেসবুক 2004 সালে মার্ক জাকারবার্গ এবং তার বন্ধুদের দ্বারা প্রতিষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম। এর বিপুল সংখ্যক ব্যবহারকারী বেশ বৈশিষ্ট্যপূর্ণ বিজ্ঞাপন ব্যবস্থা ফেসবুককে ব্যবসা এবং ব্র্যান্ডগুলোর জন্য আরো শক্তিশালী মার্কেটিং প্ল্যাটফর্মে পরিণত করছে আর কি। তো ফেসবুকের আমরা যদি একটু ইতিহাস দেখি, তাহলে দেখবো যে ফেসবুকের জন্ম হয়েছে 2004 সালে। 2004 সালে এটা মেইনলি কোনো মার্কেটিং প্ল্যাটফর্ম ছিল না, এটা ছিল একটা শুধুমাত্র ছাত্রদের জন্য একটা সামাজিক নেটওয়ার্ক, এবং যেটা কেবলমাত্র হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটা সীমাবদ্ধ ছিল। কিন্তু দ্রুতই এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। 2007 সালে প্রথম বিজ্ঞাপন প্রচার করা হয় ফেসবুকে, এবং এই যে 2007 সালে প্রথম যে বিজ্ঞাপনটা প্রচার করা হয়েছিল, এই বিজ্ঞাপনগুলা নর্মালি টার্গেট করা যাইতো না। আমরা যদি দেখি যে এখন যদি প্রথম আলোতে যাই, কোনো একটা পেপারে, আমরা দেখবো যে সাইড বারে বিভিন্ন বিজ্ঞাপন আছে। এই যে এখানে একটা বিজ্ঞাপন, এই যে এখানে বিজ্ঞাপন,
এই যে সাইড বারে যে বিজ্ঞাপনগুলো দিচ্ছে, মোটামুটি ফেসবুকে আগে এই ধরনের সাইড বারে বিজ্ঞাপনগুলো প্রদর্শিত হতো। এটি ব্যবহারকারী ইনফরমেশন অনুযায়ী টার্গেট করা যাইতো না, তবে এটি ছিল একটি শক্তিশালী শুরু আর কি, মানে 2007 সালের দিকে। এবং 2007 সালে ফেসবুকে 50 মিলিয়নের বেশি ইউজার আসলে ছিল ফেসবুকে। ফেসবুকের মার্কেটিং এর উদ্ভব হইলো, ফেসবুক 2008 সালে যেটা করলো, ওরা অ্যাড নেটওয়ার্ক সিস্টেম তৈরি করলো এবং ফেসবুক অ্যাডস নামে একটা বিজ্ঞাপন সিস্টেম চালু করলো, যেখানে ব্যবসাগুলো তাদের বিজ্ঞাপন টার্গেট করতে পারতো। 2008 সালে ফেসবুকের সক্রিয় ইউজারের সংখ্যা ছিল প্রায় 200 মিলিয়ন। এরপর 2012 সালে আইপিও এবং রেভিনিউ বৃদ্ধির সূচনা করলো। আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফারিং। 2012 সালে ফেসবুক তাদের শেয়ার বাজারে আসার মাধ্যমে একটি বৃহৎ পদক্ষেপ নেয়। এটি কোম্পানি গ্রোথের সূচনা করে এবং বিজ্ঞাপন থেকে উপার্জন শুরু করে। 2012 সালে ফেসবুকের মোট রেভিনিউ ছিল 5.1 বিলিয়ন, যার মধ্যে প্রায় 80% ছিল বিজ্ঞাপন থেকে। ওকে, ফেসবুক বিজ্ঞাপন ও মার্কেটিং এর প্রসার করলো। 2014 সালে এসে পেইড বিজ্ঞাপন প্ল্যাটফর্মে আধুনিকরণ করলো। তারা টার্গেটেড বিজ্ঞাপন দেওয়া শুরু করলো। এখন টার্গেটেড বিজ্ঞাপন বলতে কি, যে আমি কাদের কাছে আমার এই বিজ্ঞাপনটা পৌঁছাবো এটাকে আমি ফিক্সড করে দিতে পারতাম, যেমন তাদের আগ্রহ আছে কিনা, তাদের অবস্থান, তাদের বয়স, তাদের লিঙ্গ, এগুলোর উপর বেস করে আমি টার্গেট করা শুরু করলাম। এবং 2004 সালে ফেসবুকের মাসিক অ্যাক্টিভ ইউজার ছিল 1.3 বিলিয়ন, যেটা আমরা আজকের দিনে দেখলাম 11 বিলিয়ন। ওকে, 2015 সালে তারা ব্যবসা কেন্দ্রিক টুলস চালু করলো, যে বিজনেস টুলস। 2015 সালে এটা। তো 2015 সালে ফেসবুক ব্যবসাগুলোর জন্য ফেসবুক বিজনেস ম্যানেজার এবং ফেসবুক পিক্সেল চালু করে, যা বিজ্ঞাপন ট্র্যাকিং এবং কাস্টম বিজ্ঞাপন তৈরির জন্য এটা একটা বড় গুরুত্বপূর্ণ টুল হিসেবে কাজ করে। এরপরে 2017 সালে ফেসবুক যে কাজটা করলো, ভিডিও নিয়ে আসলো। 2017 সালের আগে আমরা ফেসবুকে কোনো ভিডিও আপলোড করতে পারতাম না, কারণ কোনো ভিডিও দেখা যেত না, ভিডিও আপলোড করা যেত না। 2017 সালে তারা ভিডিও কন্টেন্ট নিয়ে চলে আসলো এবং ভিডিও কন্টেন্টের সঙ্গে সঙ্গে তারা ফেসবুক লাইভ চালু করলো। এতে ব্যবসাগুলো সরাসরি ভিডিওর মাধ্যমে ইউজারের কাছে তাদের পণ্য বা সেবা উপস্থাপন করতে পারতো। 2017 সালে ফেসবুকের প্রতিদিন প্রায় 80 মিলিয়ন ভিডিও দেখা হইতো। 2020 সালে তারা ফেসবুক শপিং এবং ইনস্টাগ্রাম শপিং তারা চালু করলো, এবং যেখানে ব্যবসাগুলো তাদের পণ্য সরাসরি ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করতে পারতো। এটি ই কমার্স ব্যবসাগুলোর জন্য একটা নতুন পথ খুলে দিল আর কি। এবং 2020 সালে ফেসবুকের অ্যাক্টিভ ইউজারের সংখ্যা ছিল 2.8 বিলিয়নের বেশি। এবং 2025 সালে থেকে ভবিষ্যতের দিকে ফেসবুক যেটা চিন্তা করতেছে, যে তারা আরো অনেক ভালো ভালো এআই এবং মেশিন লার্নিং সিস্টেম নিয়ে আসবে, যার মাধ্যমে তারা তাদের পণ্য বা সেবার বিজ্ঞাপনগুলো করবে আর কি। এতে করে খুব সহজে আমরা চাইলে ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারবো। এইগুলো ছিল মোটামুটি হচ্ছে আমাদের ফেসবুকের বিজ্ঞাপনের ইতিহাস আর কি। আমরা যদি ফেসবুকের মার্কেটিং এর একটু পরিসংখ্যানের দিক থেকে একটু চিন্তা করি, যে ফেসবুকের 2011 সালে বিজ্ঞাপন থেকে আয় ছিল মোটামুটি 3.15 বিলিয়ন। 2017 সালে এইটা এসে দাঁড়ায় হচ্ছে 36 বিলিয়নে। 2020 সালে 80 বিলিয়ন। 2020 সালে ফেসবুকের বিজ্ঞাপন ব্যয়ের গড় ছিল, মানে পার ক্লিকে, যদি আমি আমার প্রোডাক্টে কাউকে দিয়ে ক্লিক করাই, সেই ক্ষেত্রে খরচ হয় হচ্ছে $0.25 থেকে $2.5। এটা টার্গেটের উপর নির্ভর করে। তো ধীরে ধীরে দিন যাচ্ছে, ফেসবুকের আসলে জনপ্রিয়তা বাড়তেছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, কেন আমরা ফেসবুক মার্কেটিংটা করব? দেখেন, ফেসবুক মার্কেটিং এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা। এটি শুধু যে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম তা না, ব্যবসা বা ব্র্যান্ডের জন্য এক শক্তিশালী মার্কেটিং টুল হয়ে দাঁড়াইছে। ফেসবুকের বিশাল ব্যবহারকারী বেস, টার্গেট বেসড অ্যাডভার্টাইজিং, ইনোভেটিভ কন্টেন্ট শেয়ারিং পদ্ধতি ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে অসীম সম্ভাবনা আসলে তৈরি করছে। মেইন কারণ হচ্ছে ফেসবুকের সবচেয়ে বড় অডিয়েন্স বেস। এখানকার অডিয়েন্সের সংখ্যা হিউজ, যে কারণে আমি যে কোনো পণ্য বা সেবা হিউজ পরিমাণ মানুষের কাছে আমি পৌঁছাতে পারতেছি। তারপরে কি টার্গেট করতে পারতেছি, যে বিভিন্ন কিছুর উপর বেস করে তার বয়স, তার অঞ্চল, তার আগ্রহ, তার আচার আচরণ, বিভিন্ন কিছুর উপর বেস করে আমি টার্গেট করতে পারতেছি। এরপরে ইন্টারেক্টিভ কন্টেন্ট,
আমার ফেসবুকের যে বিজ্ঞাপনগুলো আমরা দিচ্ছি, আমার কন্টেন্টগুলো হচ্ছে অনেক বেশি ইন্টারেক্টিভ। আমি ভিডিও দিতে পারতেছি, ভিডিওর সঙ্গে ছবি দিতে পারতেছি, লেখা লিখতে পারতেছি, স্টোরি দিতে পারতেছি, ক্যারাজল অ্যাড দিতে পারতেছি, বিভিন্ন কুইজ দিতে পারতেছি, এরকম ইন্টারেক্টিভ হচ্ছে। ব্যবসার জন্য ফ্রি অপশন, ফ্রি অপশন মানে আমি যদি আজকে ফেসবুকে চাই যে আমি টাকার মাধ্যমে কোনো বিজ্ঞাপন দিব না, আমি জাস্ট একটা পেজ ক্রিয়েট করব, সেখানে ছবি বা ভিডিও ছাড়বো, আমি সেখান থেকে ব্যবসা করব। ফেসবুক আমাকে এই অপরচুনিটিটাও দিচ্ছে যে তুমি চাইলে ফ্রিতেও এখানে ব্যবসা করতে পারবা। এরপরে রিয়েল টাইম অ্যানালিটিক্স, তার মানে দেখেন আমি এটা ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার পর আমরা যদি একটু দেখি, আমরা এখানে যাই, ধরেন এখানে কোন একটা পোস্ট যদি আমরা একটু দেখি, এইটাতে অনেকদিন হলো কোনো পোস্ট দেওয়া নাই। আমরা যদি একটু এদিকে আসি, ওকে, এইখানে আমরা সরাসরি আসলে রিয়েল টাইম অ্যানালাইটিক্স দেখতে পারি যে কি পরিমাণ ইন্টারাকশন পড়তেছে, আমার ভিডিওটা ওয়াচ টাইম কেমন হচ্ছে, এটা কতজন কমেন্ট করতেছে, কতজন শেয়ার করতেছে, এই ধরনের যে সুবিধা সেটা আমাদের ফেসবুকে আছে। এটাকে আমরা বলতে রিয়েল টাইম অ্যানালাইটিক্স, যেখানে আমরা আসলে অ্যানালাইসিস করে দেখতে পারি যে আমার ভিডিওটার আসলে কি অবস্থা আর কি। ওকে, এরপরে আমরা আসি ফেসবুক বিজ্ঞাপন। তো ফেসবুক বিজ্ঞাপনটা আসলে কি, ফেসবুকে পেইড বিজ্ঞাপন ব্যবস্থা, যেখানে ব্যবসাগুলো তাদের পণ্য বা সেবার বিজ্ঞাপন হিসেবে ফেসবুক ব্যবহারকারীর কাছে তা প্রচার করে। এই বিজ্ঞাপন বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ছবি, ভিডিও, ক্যারাজল। ওকে, ফেসবুক অ্যাড ব্যবহার করে আমরা আমাদের নতুন প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়েছি, যা খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। ওকে, আচ্ছা, এখন আমরা এইটা নিয়ে একটু পরে আমরা রিচ বুঝছি। রিচ কি জিনিস, যে ইন্ডিভিজুয়াল কতজনের কাছে পৌঁছাইছে। ওকে, এরপর ইমপ্রেশন সম্পর্কে আমরা জানছি যে যদি 500 জন বা 1000 জন আলাদা আলাদা মানুষের কাছে পৌঁছায় এবং গড়ে যদি একজনের কাছে 2বার করে পৌঁছায়, তাহলে 1000 জনের কাছে পৌঁছাইলে আমার ইমপ্রেশন হচ্ছে 2000। ওকে, এরপরে সিপিসি বা ক্লক, মানে কস্ট পার ক্লিক, যে আমি একটা বিজ্ঞাপন দিলাম এবং আমি দেখলাম যে মোটামুটি 10 জন আমার ওই $10 খরচ করে আমি একটা বিজ্ঞাপন দিছি, এবং আমি দেখলাম যে 10 জন আমার ওই লিঙ্কে ক্লিক করছে, তার মানে সিপিসি বা কস্ট পার ক্লিক হচ্ছে আমার $1, যে প্রতি $1 বিনিময়ে মানুষ আমার ওই বাই নাও বাটনে ক্লিক করছে আর কি। অডিয়েন্স টার্গেটিং কি, যে আমি একটা পণ্যর বিজ্ঞাপন দিচ্ছি, সেই বিজ্ঞাপনে ধরেন ধরেন আমি এখানে একটা বিজ্ঞাপন দেখছি যেটা মশলা, একটা বিজ্ঞাপন এখানে হচ্ছে, এই মশলাটা, এই বিজ্ঞাপনটা আমি কাদের কাছে কাছে পৌঁছাতে চাই, তাদেরকে আমরা বলি টার্গেটেড অডিয়েন্স। ওকে, তো এটা হচ্ছে টার্গেট অডিয়েন্স। তো এই টেকনিক্যাল টার্মগুলো আমরা না জানলে আমরা সামনে মার্কেটিং, ফেসবুক মার্কেটিং বিষয়গুলো বুঝবো না। তো এই জন্য আমরা আগে টেকনিক্যাল টার্মগুলো সম্পর্কে জেনেছি। তো অডিয়েন্স টার্গেটিং মানে কি, যে কাদের কাছে আমার এই অ্যাডটা আসলে পৌঁছাবে, এটাকে আমরা বলি হচ্ছে অডিয়েন্স টার্গেটিং। এরপরে আছে কি সিটিআর বা ক্লিক থ্রু রেট, যে আমি আসলে আহ, এই যে এখানে একটা লিঙ্ক দিছি, এই লিঙ্কে কতগুলো ক্লিক পড়তেছে, কতজন দেখতেছে, সেখান থেকে কতটা ক্লিক পড়তেছে, এটাকে বলে ক্লিক থ্রু রেট, যে ক্লিকের সংখ্যা কত আর কি। এরপর আছে পিক্সেল। পিক্সেল কি, এইটা যদি একটু আপনাদেরকে বোঝাই, জাস্ট 1 মিনিট। পিক্সেল,
ক্লিক থ্রু রেট, এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, পিক্সেলটা আসলে কি জিনিস ধরেন। এই যে আচ্ছা, আচ্ছা ধরেন এইটা হচ্ছে আমাদের ফেসবুক, এটা হচ্ছে আমাদের ফেসবুক, আর এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন ধরেন এই ফেসবুকে আমরা কোনো একটা পোস্ট দিচ্ছি, ধরেন এখানে আমরা একটা বিজ্ঞাপন চালাচ্ছি, এইখানে কিছু একটা লিখে আমরা একটা বিজ্ঞাপন দিচ্ছি। এখন এই বিজ্ঞাপনে একটা মানুষ ক্লিক করলো, ক্লিক করার পরে আমরা দেখেন এই যেমন এইখানে আমরা একটা বিজ্ঞাপনে ক্লিক করছি, কই ধরেন এই যে এদের এই বিজ্ঞাপনে আমি এখানে গেলাম, তো ধরেন এখানে গেলাম এই বিজ্ঞাপনের কথাটা ক্লিক করছি, ক্লিক করলে আমি কিন্তু এখন ফেসবুকে আছি। যখন আমি ক্লিক করবো দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এরকম একটা লিঙ্ক আমাকে দিচ্ছে, এবং এই লিঙ্কের মাধ্যমে আমি কি করতেছি, এইরকম একটা ওয়েবসাইটে চলে আসতেছি। তার মানে আমি ছিলাম ফেসবুকে, লিঙ্কে ক্লিক করে ফেসবুক থেকে এই জায়গায় আসতেছি। এখন ধরেন আমি ফেসবুক কোম্পানিকে বলছি যে যতজন এই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করার উপরে বেস করে আমি তোমাকে টাকা দিব। আচ্ছা, এখন আমি যে এই ওয়েবসাইটে আসছি এবং এই ওয়েবসাইটে আমি আসছি ফেসবুকের ওই লিঙ্ক ক্লিক করেই, এটার প্রমাণ আসলে কেমনে আমি দিব? আমি এই ওয়েবসাইটে আসছি খুব ভালো কথা, কিন্তু এই ওয়েবসাইটে আমি যে ফেসবুকের মাধ্যমে আসছি এইটা কিভাবে এটা প্রমাণ করব? তো এইটার জন্য আমরা ব্যবহার করি আসলে পিক্সেল। পিক্সেল হচ্ছে, দেখেন ফেসবুক পিক্সেল হচ্ছে একটি ট্র্যাকিং টুল যা আপনাকে আপনার ওয়েবসাইটে আগত ব্যবহারকারীদের আচরণ ট্র্যাক করতে সাহায্য করে। এটি আপনাকে কাস্টম কনভার্সন তৈরিতে সাহায্য করে এবং বিজ্ঞাপন টার্গেটিংকে আরো উন্নত করে। ফেসবুক পিক্সেল ব্যবহার করার মাধ্যমে আমরা জানি কে আমাদের ওয়েবসাইটে এসেছে এবং কোন পৃষ্ঠাগুলো ভিজিট করছে। এখন দেখেন, তাহলে ফেসবুক পিক্সেল হচ্ছে একটা কোড। এই কোডটা কি করি, ধরেন এটা ফেসবুক, এই ফেসবুক আমাদেরকে একটা কোড দিছে, ধরেন 10 নামের একটা কোড দিছে। এই কোডটাকে আমরা কি করি, এই কোডটা নিয়ে গিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে রেখে দিই। এখানে আমরা একটা কোড রেখে দিই, ধরেন 10, এটা ওয়েবসাইটের মধ্যে আমরা ভিতরে রেখে দিই, ওয়েবসাইটের একদম ভিতরে এই কোডটা থাকে। যখন কোনো ইউজার এই ফেসবুক থেকে ডাইরেক্ট আমার ওয়েবসাইটের মধ্যে আসে, তখন আমার ওয়েবসাইট দেখে যে এই ভিজিটরটা কোথায় থেকে আসলো, সেই কোডের সঙ্গে মিলায়। সে যদি দেখে এই 10 নাম্বার কোড থেকে আমার এই ভিজিটরটা আসছে, তখন এই ওয়েবসাইটের ভিতরে থাকা এই কোড ফেসবুককে বলে দেয় যে এই ভিজিটর কিন্তু তোমার মাধ্যমে আমি পাইছি। তখন এই ফেসবুক ট্র্যাক রেখে দেয় যে কতগুলো ইউজার আমার কাছ থেকে একটা ওয়েবসাইটে গেল।
আমরা যদি আরেকটু সহজ ভাষায় দেখি, দেখেন এই কোডগুলো করলে পিক্সেল কোড। আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, ধরেন এই ওয়েবসাইটে আছি, আমার কাছে একটা এক্সটেনশন আছে, আমি এক্সটেনশনটা একটু চালু করি, এখানে ক্লিক করি, মেটা পিক্সেল হেল্পার, দেখেন ক্লিক করি। ক্লিক করলে দেখেন এইখানে একটা দিচ্ছে, দেখেন আমি এই যে কোথা থেকে আসছি, আমার আইডি কত, আমার লোকেশন কত, আমি কোন ইভেন্টে ক্লিক করে আসছি, এই সবগুলো তথ্য এখানে আছে। এই যে দেখেন পিক্সেল আইডি, এই যে এই ওয়েবসাইটের মধ্যে একটা পিক্সেল সেট আপ করা আছে, দেখেন এই যে আমরা যদি একটু জুম করে দেখানো ট্রাই করি, এটা জুম হচ্ছে না যদিও, এখানে একটা আইডি আছে, এই আইডি কে বলে পিক্সেল আইডি। এই যে ক্লিক করেছি, কপি করা যায়, এটা হচ্ছে পিক্সেল আইডি। এটা হচ্ছে এই ওয়েবসাইটের জন্য এদের আইডি। এই কোম্পানিকে, এই বর্ণবাজার পেজকে ফেসবুক কোম্পানি একটা আইডি দিছে, সে আইডি নিয়ে গিয়ে তারা কি করছে, তাদের এই ওয়েবসাইটের মধ্যে তারা রেখে দিছে। এবং যখনই কোনো ইউজার এই ফেসবুক পেজ থেকে এইখানে আসতেছে, সে তখন এই কোডটা বারবার মিলিয়ে দেখতেছে, দেখেন এখানে ক্লিক করি, এই কোডটা সে বারবার মিলে দেখতেছে যে হ্যাঁ, সে আসলে কোথা থেকে আসছে। যে হ্যাঁ, সে ফেসবুক থেকে আসছে, তখন ফেসবুককে বলে যে আমি তোমার কাছ থেকে একটা গ্রাহককে পাইছি। এতে করে আমরা বুঝতে পারি যে কতজন গ্রাহক ফেসবুক থেকে আমার ওয়েবসাইটে যাচ্ছে এবং ওয়েবসাইটে গিয়ে কোন কোন পেজে যাচ্ছে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এইখানে দেখাচ্ছে কি পেজ ভিউ, তার মানে আমি শুধুমাত্র পেজ ভিউ করছি, আমি কোনো কিছু কিনি নাই। ওকে, আমরা আরেকটু ভিতরে যাই, এখন সে কি বলে আমরা একটু দেখি। ধরেন গিয়ে কোন একটা প্রোডাক্টে ক্লিক করলাম, ক্লিক করলে আমরা এই পেজে আসলাম, দেখি এই পেজে কি বলে। দেখেন যখন এই পেজে আসছে তখন বলছে ভিউ কন্টেন্ট, যে আমি একটা কন্টেন্ট দেখে ফেলছি, এবং দেখেন কোন কন্টেন্ট দেখছি, কন্টেন্ট ক্যাটাগরি আচার কম্বো, কন্টেন্টের আইডি কত, প্রোডাক্ট নেম কত, এটার দাম কত, এই সব তথ্য কিন্তু ফেসবুক সংগ্রহ করতেছে। কারণ ফেসবুক দিন শেষে আমাকে বলবে যে দেখো তুমি আমার মাধ্যমে এত টাকার প্রোডাক্ট পারচেস করছো, মানে বিক্রি করতে পারছো, যার দাম ছিল হচ্ছে 1090 টাকা, এরকম আর কি। এবং কারেন্সি কোন দেশি কারেন্সি, বিডিটি, আমি কোথায় আছি, প্রোডাক্টে আছি। ওকে, আবার ধরেন প্রোডাক্ট থেকে আমি বাই নাও তো চাই, দেখি এখন কি হয়। ওকে, এখন বাই নাও তো আসছি, এখন যদি আমরা একটু ক্লিক করি, দেখেন ইনিশিয়াল চেক আউট, মানে তো আমি একটা ইনিশিয়াল চেক আউট পেজের মধ্যে আসছি, সে এখন এইটা আমাকে বলতেছে যে একজন ইউজার কিন্তু ইনিশিয়াল চেক আউট পেজে ঢুকে গেছে, দেখেন এই যে এখন বলছি ইনিশিয়াল চেক আউট। তার মানে আমি ফেসবুকের মাধ্যমে যদি কোনো ওয়েবসাইটে আসি এবং এসে যা যা করতেছি, এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিস ফেসবুক তার মধ্যে সেভ করে রাখতেছে, তার সার্ভারে এগুলো জমা করে রাখতেছে। এবং পরবর্তীতে এটার উপর বেস করে ফেসবুক আমাকে বলবে যে দেখো তুমি তোমার 100 জন ইউজার ছিল, 100 জন ইউজার তোমার ফেসবুকে মানে ওয়েবসাইটে গেছে, গিয়ে 10 জন ইউজার শুধুমাত্র প্রোডাক্ট দেখছে, 50 জন ইউজার প্রোডাক্ট কিনছে, 40 জন কিনতে নিছে কিন্তু প্রোডাক্ট পেজ থেকে ঘুরে আসছে, 10 জন পেমেন্ট করতে গেছে সেখান থেকে ঘুরে আসছে। তো এই ধরনের তথ্যগুলো ফেসবুক আমাদেরকে পরবর্তীতে দিবে, এটা হচ্ছে মেইনলি পিক্সেলের কাজ। ওকে, এরপর আছে লুকে লাইক অডিয়েন্স। আচ্ছা, আমরা তো জানি অডিয়েন্স মানে হচ্ছে আমাদের যারা গ্রাহক তারা। তো ধরেন এইটা একটা ওয়েবসাইট ঘরের বাজার, তারা কি করে বিভিন্ন কিছু বিক্রি করে, যেমন পেজে যাই, আমরা যাই ঘরের বাজার বিডি, ঘরের বাজার বিডি একটা পেজ, তারা বিভিন্ন অর্গানিক ফুড নিয়ে কাজ করে মেইনলি, নিরাপদ খাবার পৌঁছে দেওয়া তাদের মেইন লক্ষ্য। আবার আমরা আরেকটা পেজ দেখলাম, কোথায়, বর্ণবাজার, তারা কি করে, তারা মেইনলি বিভিন্ন গ্রোসারি প্রোডাক্ট, মানে ঘরের বাজার যে ধরনের পণ্য নিয়ে কাজ করে, এই বর্ণবাজার তারাও মোটামুটি সেম ধরনের পণ্য নিয়ে কাজ করে। এখন ঘরের বাজারের কিছু অডিয়েন্স আছে, দেখেন এদের ফলোয়ার হচ্ছে 2.4 মিলিয়ন ফলোয়ার, এত ফলোয়ার হচ্ছে ঘরের বাজার ভিডিও। আবার আমরা যদি বর্ণবাজারের দেখি, এদেরও 144K ফলোয়ার। তো এখন ঘরের বাজার বিডির যারা গ্রাহক আর হচ্ছে বর্ণবাজারের যারা গ্রাহক, তারা একই ধরনের গ্রাহক। আচ্ছা, আমরা আরেকটু ডিটেলসে চিন্তা করি। ধরেন আমি আপনি দুজনে জুতা কিনতে যাব, এখন আমি যদি বাটার জুতা কিনি বা অ্যাপেক্সের জুতা কিনি বা লোটোর জুতা কিনি, তাহলে লোটোর যারা, আমি কার গ্রাহক এটা কিন্তু ফিক্সড না। আমি লোটোরও কিনতে পারি, আমি অ্যাপেক্সেরও কিনতে পারি, আমি বাটারও কিনতে পারি। ঠিক সেম ভাবে একই ব্যক্তি দুই তিনটা দোকানের গ্রাহক হতে পারে।
তো ধরেন আমি শুধুমাত্র বাটার জুতা কিনি ধরে নেন, কিন্তু অ্যাপেক্স কোম্পানি চাচ্ছে আমাকে দিয়ে সে তার জুতা কেনাবে। তাহলে অ্যাপেক্স বলবে যে বাটার যারা গ্রাহক আছে বা আমার মতো জুতার দোকান যাদের আছে তাদের গ্রাহককেও আমি আমার প্রোডাক্ট দেখাতে চাই। তো এই ধরনের মানে অডিয়েন্সকে বলে লুকে লাইক অডিয়েন্স, যে আমার অডিয়েন্সের মতো দেখতে আরো যে অডিয়েন্স, যে বাটার জুতা যারা কেনে এই ধরনের মানুষ আরো যারা আছে, আমি তাদেরকে আমার অ্যাডটা দেখাতে চাই। এই ধরনের অডিয়েন্সকে আসলে লুকে লাইক অডিয়েন্স, যে আমার অডিয়েন্সের মতো দেখতে অডিয়েন্স। এখন যদি বর্ণবাজার মনে করে যে আমার এই 1,44,000 যে মানুষ আছে তাদের মতো, যে এই বৈশিষ্ট্যের মানুষ আরো যারা বাংলাদেশে আছে বা আরো যারা বাংলাদেশে অন্যান্য পেজ থেকে কেনাকাটা করে, আমি তাদেরকে আমার এই পণ্যের বা সেবার বিজ্ঞাপনটা দেখাতে চাই। এই ক্ষেত্রে ওই ধরনের গ্রাহককে আমরা বলি লুকে লাইক অডিয়েন্স, যে আমার অডিয়েন্সের মতো দেখতে অডিয়েন্স। ওকে, এরপরে আছে রিটার্গেটিং। রিটার্গেটিং ব্যাপারটা আসলে কি? আচ্ছা ধরেন এই যে এই উদাহরণে আসি, বর্ণবাজারের কই ওয়েবসাইটটা কই গেল, আমরা কেটে দিছি নাকি? আচ্ছা ধরেন আমরা এটার ওয়েবসাইটে যাই। আচ্ছা ধরেন এইখানে যাই, গিয়ে এই জামশেদ মজুমদার একটা অ্যাডভার্টাইজ চালাইছে, এখানে দেখেন এই অ্যাডটা চালাইছে কি, জলপাই, এক কোয়া রসুন, আমচুর আর আলু বোখরা, টক ঝাল মিষ্টি, প্রতিবার ভাত বা খিচুড়িতে আনুন নতুন স্বাদ, আনন্দের পরশ, স্বস্তির গর্ভ। তার মানে তারা একটা আচার বিক্রি করতেছে, একটা আচারের তারা এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট তারা এখানে দিয়েছে, যে তারা আচার বিক্রি করতেছে, বিভিন্ন ধরনের আচার। ওকে, এখন এই আচারের বিজ্ঞাপনে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, এইখানে 1.1K লাইক, 176টা লাভ রিয়াক্ট, বা আচ্ছা আমরা আরেকটু বড় বিজ্ঞাপনে যাই যেখানে বেশি লাভ মানে রিয়েক্ট করছে। ওকে ধরেন এইখানে 1.8, আরো বড় নাই এদের, 12K, হ্যাঁ এখানে আছে। ওকে এখানে দেখেন 3K লাভ রিয়াক্ট করছে। আচ্ছা আরেকটু বড় বিজ্ঞাপনে যাই, সরি এটা উদাহরণ হচ্ছে না। আচ্ছা ধরেন এইটাই, এখানে কি করতেছে, কালো জিরার তেল বিক্রি করতেছে সে 7। আচ্ছা এইখানে দেখেন প্রায় 1,000 মানুষ এখানে লাভ রিয়াক্ট দিছে। সে বিজ্ঞাপনটা দিছে, দেওয়ার পর সে দেখলো যে এখানে 1,000 মানুষ এখানে লাভ রিয়াক্ট দিছে। সে চাচ্ছে যে এবার আমি আমার এই প্রোডাক্টটা আমি সবাইকে দেখাবো না, যারা আমার এই পেজে শুধুমাত্র লাভ রিয়াক্ট দিছে আমি শুধুমাত্র তাদেরকে টার্গেট করে আমার এই বিজ্ঞাপন বা অ্যাডটা চালাতে চাই। তো এই ক্ষেত্রে দ্বিতীয়বারে আমি শুধুমাত্র যে এই যারা আমাকে লাভ রিয়েক্ট দিছে বা আমার যারা ভিডিও ভিউ করছে বা আমার পোস্টে যারা এঙ্গেজমেন্ট হয়েছে, আমি শুধুমাত্র তাদেরকে আমার এই বিজ্ঞাপনটা দেখাতে চাই। এই যে প্রথমে একবার টার্গেট করার পরে আমি দ্বিতীয়বার ফিল্টারিং করে আবার নতুন করে টার্গেট করতেছি, এই বিষয়টাকে আমরা বলতেছি হচ্ছে রিটার্গেটিং, যে একবার টার্গেট করছি, করার পর আবার নতুন করে টার্গেট করতেছি, এই ধরনের মানুষকে আমরা বলি হচ্ছে রিটার্গেটিং। ওকে, এরপর আছে অর্গানিক রিচ। অর্গানিক রিচ মানে তোমরা বুঝি যে আমরা টাকা পয়সা ছাড়া আমি একটা পোস্ট শেয়ার করলাম, সেটা মানুষ দেখলো, এইটাকে আমরা বলতেছি আসলে অর্গানিক রিচ। এরপর আছে কনভার্সন। কনভার্সন মানে আমরা বুঝি যে আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট এখানে চালাইছি, আমার এই অ্যাডভার্টাইজমেন্ট দেখে মানুষ ঘরের বাজারে ক্লিক করছে, ক্লিক করে এইখান থেকে আমার পণ্যটা ক্রয় করে ফেলছে। তো নর্মালি সে প্রথমে ছিল ভিউয়ার, ভিউয়ার থেকে হয়ে গেছে আমার বায়ার। তো এই যে সে ভিউয়ার ছিল, ভিউয়ার থেকে তাকে আমি বাই পর্যন্ত নিয়ে গেছি, এটাকে আমরা বলি হচ্ছে কনভার্সন। ওকে, এরপরে সিটিএ বা কল টু অ্যাকশন। আমরা একটা বিজ্ঞাপন যখন দেখি, ধরেন আমরা একটা বিজ্ঞাপন যদি এখানে দেখি,
আচ্ছা, এই যে দেখেন একটা বিজ্ঞাপন, আমরা এখানে একটা বিজ্ঞাপন দেখি, এইটাই যদি একটু দেখি, করার চেষ্টা করে সি অ্যাড ডিটেলস। এই যে দেখেন, এই একটা তারা বিজ্ঞাপন দিছে, এখানে তারা কিছু লেখালেখি লিখছে। এরপরে স্বস্তি ঘরের বাজারে একটি পণ্য, ওয়েবসাইট থেকে অর্ডার করতে ভিজিট করুন, এইটা দেওয়ার পর দেখেন এই অ্যাডের শেষে একটা বাটন দিছে, অর্ডার নাও। এই যে একটা অ্যাড দেখার পরে আমার গ্রাহকের কোন কাজটা করতে হবে সেটা যে নিচে বলে দিছি যে এই অ্যাডটা দেখবা, দেখার পর তুমি অর্ডার নাও বাটনে ক্লিক করবা। অথবা ধরেন এই যে একটা ভিডিও অ্যাড দিছে, এটাও যদি আমরা একটু দেখি, এইখানে একটা ভিডিও অ্যাড, এটাকে আমরা দেখি, একটা ভিডিও দিছে যে সে হচ্ছে চাক থেকে মধু সংগ্রহ করতেছে, করার পর বলছে সেন্ড মেসেজ, যে আজই অর্ডার করুন, সেন্ড মেসেজ, এখানে একটা বাটন দিছে সেন্ড মেসেজ বাটন। এটাকে আমরা বলি সিটিএ বা কল টু অ্যাকশন, যে একজন গ্রাহক আমার অ্যাডটা দেখলো বা বিজ্ঞাপনটা দেখলো, এই বিজ্ঞাপনটা দেখার পরে সে কোন অ্যাকশনটা নিবে, এইটাকে আমরা বলি হচ্ছে সিটিএ বা হলো কল টু অ্যাকশন। ওকে, সোশ্যাল প্রুফ আমরা তো বুঝছি যে আমরা বিভিন্ন মানুষের রিভিউ এগুলো আমরা প্রকাশ করবো, এটাকে আমরা সোশ্যাল প্রুফ। এখন আমরা আসি যে একটা ফেসবুক মার্কেটিং যখন আমরা করব, ফেসবুক মার্কেটিং করার জন্য আমাদেরকে সবার একটা পেজ ক্রিয়েট করতে হয়, এটাকে বলে ফেসবুক বিজনেস পেজ। তো একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব, এবং একটা বিজনেস পেজে কি কি থাকে, কি কি ইনফরমেশন দেওয়া জরুরি, আমরা এটা আলোচনা করে আজকের মতো আমরা শেষ করব। তো প্রথমে আমরা দেখি যে একটা ফেসবুক বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং এটাকে কিভাবে অপটিমাইজ করতে হয়। আপনাকে যদি আপনার ক্লায়েন্ট কখনো বলে যে আমার তো একটা অফলাইন বিজনেস আছে, আমি এই বিজনেসটাকে অনলাইনে নিয়ে যেতে চাই, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে তাকে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করে দেওয়া। এখন একটা বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, এটা বা বিজনেস পেজ ক্রিয়েটের জন্য আপনি কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন, আমরা যাই। ওকে, আমি আমার প্রোফাইলে আসলাম। আমার প্রোফাইলে আসার পরে আমরা যদি একটু দেখি, একদম বাম পাশে এরকম একটা অপশন আছে এবং নিচে লেখা সি অল প্রোফাইলস, আমরা সি অল প্রোফাইলসে যাব। যাওয়ার পর এখানে লেখা আছে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। আমরা একটা পেজ ক্রিয়েট করার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে, ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। আমরা এখানে গেলাম, যাওয়ার পর দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, একটা হচ্ছে পাবলিক পেজ। তো আমরা যদি দেখি পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক পেজের মধ্যে পার্থক্য কি, দেখেন আপনি দুইটার আসলে দুইটা কাজ। আপনি পার্সোনাল প্রোফাইলে যে কাজ করতে পারবেন শুধুমাত্র আপনার ফ্রেন্ডের সঙ্গে আপনি কানেক্ট হতে পারবেন। আর যদি আমরা পাবলিক পেজ ক্রিয়েট করি সেই ক্ষেত্রে আমরা প্রফেশনাল টুল ব্যবহার করতে পারবো, যেমন হচ্ছে অ্যাড ক্রিয়েট করা, ক্রিয়েট অ্যাডস, মনিটাইজ ইওর কন্টেন্ট ইফ ফিজিবল, ভিউ ইনসাইট অ্যান্ড মোর, শেয়ার এক্সেস। তো আমরা তো এই কাজগুলো আসলে করতে চাই, যে অ্যাড দিতে চাই, মনিটাইজেশন অন করতে চাই, অথবা ইনসাইট গুলো দেখতে চাই, বিভিন্ন জনের কাছে আমাদের এটাকে শেয়ার করতে চাই। সো আমরা এই পাবলিক পেজ এই অপশনটাকে কাজে লাগাবো। আমরা পাবলিক পেজে যাব, ওকে, যার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর গেট স্টার্টেড যাব। যাওয়ার পর প্রথমে আমাদেরকে যে জিনিসগুলো এখানে দিতে হবে, প্রথমে বলতেছে পেজ নেম, যে আমার পেজের নামটা কি হবে। এখন মেইন কথা হচ্ছে আমরা পেজের নাম কিভাবে খুঁজে বের করব, পেজের নামটা আসলে কেমন হওয়া প্রয়োজন। আমরা যদি এইটা একটু দেখি, তাহলে পেজের নামটা আসলে কেমন হওয়া উচিত। তো ফেসবুক আমাদেরকে একটা সুন্দর গাইডলাইন দিচ্ছে যে কি কি হওয়া আসলে যাবে না বা কি কি করা যাবে না। ওকে, দেখেন ফেসবুক একটা সুন্দর গাইডলাইন দিয়ে দিছে যে পেজ নেম ক্যান নট কন্টেইনস, সরি, পেজ নেম ক্যান নট ইনক্লুড
কি কি দেওয়া যাবে না? আচ্ছা, টার্মস অর ফ্রেজ দ্যাট মে বি অ্যাবিউজ অর ভায়োলেট সাম রাইটস, মানে আমাদের ওই ফেসবুকের যে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো ভায়োলেট করবে এই ধরনের কোনো কিছু ওইখানে দেওয়া যাবে না। তারপরে দ্য ওয়ার্ড অফিসিয়াল, এই অফিসিয়াল এই ওয়ার্ডটা আপনি দিতে পারবেন ইফ, দিতে পারবেন না ইফ দ্য পেজ ইজেন্ট দ্য অফিসিয়াল পেজ অফ দ্য ব্র্যান্ড, প্লেস, অর্গানাইজেশন অর পাবলিক। ধরেন আপনি আজকে বললেন যে অফিসিয়াল পেজ কার, বাংলাদেশ পুলিশের। তা আসলে তো আপনি বাংলাদেশ পুলিশের পেজ ক্রিয়েট করতেছেন না, বা শাহরুখ খানের অফিসিয়াল পেজ। তো এইটা আপনি তাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র যারা ব্লু ব্যাজধারী এমন কেউ আছে তাদের নামে আপনি একটা পেজ খুলতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি অফিসিয়াল কথাটা ইউজ করতে পারবেন না। এরপরে বলতেছে ইমপ্রপার ক্যাপিটালাইজেশন। ইমপ্রপার ক্যাপিটালাইজেশন মানে ধরেন আপনার ইচ্ছা হইলো যে দ্য বেস্ট ক্যাফে, এটা হচ্ছে আপনার পেজের নাম। তো প্রথমে টিটা হচ্ছে আপনার ছোট হাতের, এরপর এইচটা বড় হাতের, ইটা ছোট হাতের, বি বেস্ট আবার ছোট, সি এরকম ধরেন ছোট বড় উল্টা পাল্টা করে এইভাবে আপনি দেওয়া যাবে না। পেজ নেম মাস্ট ইউজ গ্রামাটিক্যালি কারেক্ট ক্যাপিটালাইজেশন, মানে গ্রামাটিক্যালি কারেক্ট যে ক্যাপিটালাইজেশন এটা আপনাকে ব্যবহার করতে হবে। অ্যান্ড মে নট ইনক্লুড অল ক্যাপিটাল লেটার এক্সেপ্ট ফর অ্যাক্রোনিম। আপনি চাইলে সবগুলো ক্যাপিটাল লেটার আসলে করা উচিত না যদি না আপনি অ্যাক্রোনিম ব্যবহার করেন। যেমন আমাদের প্রতিষ্ঠানের নাম নেকটার আমরা লিখছি, যেহেতু নেকটার হচ্ছে একটা অ্যাক্রোনিম বা সংক্ষিপ্ত রূপ, এই জন্য আমরা সবগুলো ক্যাপিটাল লেটার ব্যবহার করছি। ওকে, আমরা কোনো সিম্বল ব্যবহার করব না, অথবা আননেসেসারি পাঞ্চুয়েশন, যে অতিরিক্ত ধরেন দাড়ি কমা সেমিকোলন এগুলোর ব্যবহার আমরা প্রেজেন্ট নামের ক্ষেত্রে করব না। যেমন এই যে অনেকেই উপরে একটা ছোট্ট করে আর লেখে থাকে, এই ধরনের কাজ আমরা করব না আমাদের পেজ ক্রিয়েটের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে ডেসক্রিপশন অর স্লোগান, আমরা এই ধরনের ডেসক্রিপশন দিব না। দ্য বেস্ট ক্যাফে, উই সার্ভ দ্য বেস্ট কফি ইন টাউন, যে আমার পেজের নামই এত বড়, প্রথমে পেজের নামের সঙ্গে সব দিয়ে দিচ্ছি, মানে স্লোগান বা ডেসক্রিপশনটা আমরা পেজের নামের সঙ্গে দিয়ে দিচ্ছি, তো এইটা দেওয়া যাবে না। আমার নাম হবে দ্য বেস্ট ক্যাফে, এইটুকু ঠিক আছে। আর এইটা আমরা দিব হচ্ছে অ্যাবাউট সেকশনে গিয়ে সেরে। ওকে, এরপরে এনি ভেরিয়েশনস অফ দ্য নেমস ফেসবুক, আচ্ছা, বা মেটার কোনো প্রোডাক্টের নাম দিয়ে আমরা কোনো পেজ খুলতে পারবো না। যে আমার ইচ্ছা হইলো আমি মেটার কোনো প্রোডাক্টের নাম দিয়ে আমি আমার একটা পেজ খুলে ফেললাম, তো এই কাজগুলো আমি করতে পারবো না। ওকে, এরপরে দেখেন সে আরো কিছু বলছে। দ্য পেজ নেম ক্যান নট কনসিস্ট অনলি অফ, যেমন ধরেন এ সিঙ্গেল ওয়ার্ড জেনারেল ওয়ার্ড, আমার পেজের নাম পিজা লিখতে পারবো না, পিজা তো একটা জেনারেল ওয়ার্ড। আমি চাইলেন ধরেন গরু, ছাগল, মাছ, ভাত, এই ধরনের জেনারেল ওয়ার্ড, বার্গার, পিজা, শার্ট, প্যান্ট, এই ধরনের নাম আমি জেনারেল বা সিঙ্গেল নাম আমি আমার পেজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। এখানে বলছে পেজেস মাস্ট বি ম্যানেজড বাই অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য টপিক অ্যাবাউট, সো অ্যাবাউট এনি পেজ নেম দ্যাট আর টু বোর্ড। ওকে, এরপর আমি চাইলে জেনারেল জিওগ্রাফিক লোকেশন, যেমন ধরেন আপনি চাইলেন একটা পেজ ক্রিয়েট করুন, পেজের নাম ঢাকা, পেজের নাম চট্টগ্রাম, পেজের নাম রাজশাহী, নিউ ইয়র্ক, আমরা চাইলে এই ধরনের নাম পেজের নাম আমরা ব্যবহার করতে পারবো না, এইগুলো আসলে পেজের নাম হিসেবে দেওয়া যাবে না। ওকে, however you can create a page name for an organization that represents a geographical location, for example the New York মেয়রস অফিস। হ্যাঁ, আপনি এরকম খুলতে পারবেন, ঢাকা মেয়র অফিস, যদি এটা আসলে মেয়রের অফিস হয়। কুইন এলিজাবেথ সেকেন্ড অফ গ্রেট ব্রিটেন আর acceptable page names. Okay, we must also use page name that different from the name of the organization as long as name accurately reflects what the page is. An example, tourism Ireland, can the page name or discovered Ireland. Okay, তো আমরা এইখানে দেখলাম যে পেজের নামের ক্ষেত্রে আমাদেরকে তারা হচ্ছে কিছু
রুলস রেগুলেশন দিয়ে দিছে তারা কি কি এখানে অ্যালাউ করে। যেমন হচ্ছে নট অ্যালাউ ইন নেমের ক্ষেত্রে সিম্বল, নাম্বার, আনইউজুয়াল ক্যাপিটালাইজেশন, রিপিটেটিং ক্যারেক্টার অর পাঞ্চুয়েশন, এগুলোকে অ্যালাউ করে না ফেসবুক। ক্যারেক্টার ফ্রম মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, আমি একাধিক ল্যাঙ্গুয়েজের যে আমি ক্যারেক্টার ব্যবহার করতেছি, একটা বাংলা, একটা ইংরেজি, একটা আরবি, এরকম অ্যালাউ করে না। তারপরে টাইটেল অফ এনি কাইন্ড, মানে প্রফেশনাল, রিলিজিয়াস, এইগুলো আর কি। এরপরে অর্ডার ফ্রেজ ইনসিস্ট অফ দিস নেম, এইটা ইনস্টেড অফ এ নেম, এইগুলো করে না। তারপর অফেন্সিভ অর সাজেস্টিভ ওয়ার্ড অফ এনি, এইগুলো আসলে ফেসবুক অ্যালাউ করে না। ওকে, তো এইগুলো ফেসবুক মোটামুটি আমাদেরকে গাইডলাইন দিচ্ছে। এই গাইডলাইনের উপর বেস করে আমরা মেইনলি হচ্ছে ফেসবুকের নামগুলো দিব। এখন ধরেন আমাদের ব্যবসা যে রিলেটেড, আমরা সেই রিলেটেড নামই নর্মালি দিয়ে থাকি। কিন্তু ধরেন আপনার ক্লায়েন্ট নতুন ব্যবসা শুরু করবে, সে আপনার কাছ থেকে আইডিয়া চাচ্ছে যে ফেসবুকের নামটা আসলে কি হতে পারে। তো ধরেন আপনি, আমরা একটা কাপড়ের বিজনেস করব বা উইন্টার প্রোডাক্ট সেল করব, বা ধরেন আমি একটা বাইকের শোরুম দিব, একটা মোবাইল বিক্রি করব। তো মোবাইলের দোকানের নামটা আমার আসলে কি হতে পারে। তো ধরেন আমি, আমার মনে হইলো যে বিডি মোবাইল, এরকম একটা নাম আমরা হচ্ছে এখানে দিয়ে দিব। বিডি মোবাইল নাম আমরা দিয়ে দিব, এই নামটা আসলে এখানে চলবে কিনা আমরা একটু দেখি। আমাদের প্রথম কাজ হলো আমার ওই নামটা অ্যাভেলেবল আছে কিনা এটা খুঁজে বের করা। ধরেন আমি একটা মোবাইলের দোকান দিব, বা মোবাইল বা ইলেকট্রনিক জিনিস অথবা এই ধরনের প্রোডাক্ট বিক্রি করবো, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি। মোবাইল, ধরেন আমার এমনি একটা নাম মনে আসছে, ধরেন মোবাইল বাজার। ওকে, মোবাইল বাজার বিডি, এটা এই নাম দিয়ে আমি একটা পেজ খুলবো। তো আমার প্রথম কাজ হচ্ছে এটাকে সার্চ করা। সার্চ করে দেখবো যে এই নামে এই মুহূর্তে কোনো পেজ আছে কিনা। ওকে, আমরা যদি দেখি এই নামে কোনো পেজ আছে কিনা। পেজ, মোবাইল বাজার বিডি, দেখেন এই নামে একটা পেজ আছে। সেই পেজে ফলোয়ার মাত্র 5 জন। মোবাইল বাজার ডট বিডি আছে, মোবাইল বাজার বিডি 19 ফলোয়ার, মোবাইল বাজার বিডি। এই মোবাইল বাজার বিডি নামে অনেক পেজ আছে, কিন্তু আসলে এইগুলোর খুব বেশি ফলোয়ার নাই। তো আমি এমন কোনো নাম দিব না যে নামে অলরেডি, ধরেন ঘরের বাজার বিডি দিয়ে আমি আজকে নতুন করে কোনো পেজ ক্রিয়েট করব না, কারণ ওইটা খুলে লাভ নাই। আমি ওই ওখানে যতই মার্কেটিং করি না কেন, মানুষ আমারটা চিনবে না, মানুষ চিনবে ওই ঘরের বাজার বিডি। সো এমন কোনো নাম দেওয়া যাবে না যে নামে অলরেডি একটা পেজ আছে এবং সেই পেজ মানুষের কাছে যথেষ্ট ওয়েল নোন, এরকম কোনো আমরা নাম ব্যবহার করব না। ওকে, এটা হচ্ছে প্রথমটা গেল। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, এখানে যে নামটা ব্যবহার করলাম, এই নামের সঙ্গে আমি তো চাবো যে আমার একটা ওয়েবসাইটও থাকুক, মোবাইল বাজার বিডি। তো একটা ওয়েবসাইট যখন আমরা ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে ডোমেইন, একটা হচ্ছে হোস্টিং। ডোমেইন মানে হচ্ছে নাম। তো আমি চাবো যে আমার ওয়েবসাইটের নামটাও এই নামে হোক। তো সেই ক্ষেত্রে আমার আমার পেজের নামের সঙ্গে ওই নামে ওয়েবসাইট আসলে খোলা যাবে কিনা আমরা এটা চেক করবো। এটা চেক করার জন্য আমরা চলে যাব হচ্ছে, ধরেন নেম চিপে যাব, আচ্ছা, অথবা ডাইরেক্ট সার্চ করব ডোমেইন চেকার। ডোমেইন চেকার দিয়ে সার্চ করলে হোস্টিঙ্গার বা হচ্ছে নেমচিপ চলে আসবে, এখানে যাব। ধরেন আমরা একটা নাম দিচ্ছিলাম কি, মোবাইল বাজার বিডি। ওকে, এই নামে আমরা একটা খুঁজে দেখি। সার্চে যাব, MOBILABAZA, এবং আমরা একটা সার্চ করব যে এই নামে আছে কিনা। ও সরি, এইখানে সার্চ করব মোবাইল বাজার বিডি.com, আমরা এরকম একটা ওয়েবসাইট চাই। বলতেছে এটা নাই, মোবাইল বাজার বিডি টেকেন, দেখেন এখানে লেখা আছে মোবাইল বাজার বিডি টেকেন, মানে এটা আসলে অ্যাভেলেবল না। কোনটা অ্যাভেলেবল আমরা যদি একটু দেখি,
এই যেগুলো অ্যাভেলেবল, mobilebazaar.org.net, mobilebazaar.it.com, mobilebazaar.xyz। তার মানে এই নামে আমরা আসলে কোনো ওয়েবসাইট খুঁজে পাচ্ছি না। যেহেতু mobilebazaar.com নামে কোনো কিছু পাচ্ছি না, সো আমরা এইটা আসলে না নেওয়ারই চেষ্টা করবো। আমরা চেষ্টা করব যে আমাদের যে পেজের নাম থাকবে সেই নামে যেন আমাদের একটা ওয়েবসাইটও হয়। সো একসঙ্গে এই জন্য আমরা দুইটা বিষয়কে ম্যাচ করার চেষ্টা করব। সো নাম যখন খুঁজবো, চেষ্টা করব নামটা যেন দুই ওয়ার্ডের মধ্যে হয়ে যায়। নামটা যেন মোটামুটি শ্রুতি মধুর হয়, যেন বাংলা দেশি মানুষকে টার্গেট করে যদি আমরা কোনো পেজ ক্রিয়েট করি, যেন বাঙালিরা মনে রাখতে পারে। যেমন দেখেন তাদের নামটা সুন্দর, ঘরের বাজার, মানে মনে রাখার মতো একটা নাম। তো এরকম আমরা যে নামটা দিব সে নামটা অবশ্যই যেন শ্রুতি মধুর হয়, বা শুনতে বা মনে রাখতে যেন আমাদের কাছে সুবিধা হয়, আমরা এরকম একটা নাম দিব। এই নামে যেন আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, আমরা সেই বিষয়টার প্রতি লক্ষ্য রাখবো। এইটুকু করে আমরা আমাদের নামটা চুজ করব। যখন আমাদের নাম চয়েস করা হয়ে যাবে তখন আমরা আবার চলে যাই, আমরা এখানে পেজের নামটা দিব। ধরেন এমনি দিচ্ছি, এটা আমি পেজ যদিও ক্রিয়েট করব না। মোবাইল হাট বিডি, এটা আমাদের নাম। এটা ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির মধ্যে আসলে পড়তেছে, তো আমি দেখি মোবাইল অ্যান্ড অ্যাক্সেসরিজ কিছু পাই কিনা। মোবাইল, হ্যাঁ মোবাইল ফোন শপ। ওকে, এটা যেহেতু আমার মোবাইল ফোন শপ এই জন্য আমি নাম দিব। অথবা যদি এটা মোবাইল রিপেয়ারের দোকান হইতো তাহলে আমি দিতাম মোবাইল ফোন রিপেয়ার, তো মোবাইল ফোন শপ দিয়ে দিব। এটা আমার এই তো ক্যাটাগরির মধ্যে চলে আসলো। এরপরে বায়ো, বায়ো মানে এই আমার এই দোকান সম্পর্কে একটা ছোটখাটো ডেসক্রিপশন, যে আসলে আমরা কি কাজ করি। তো এই তিনটা জিনিস দেওয়ার পর আমরা যদি ক্রিয়েট পেজে ক্লিক করি তাহলে আমার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। এইভাবে জাস্ট একটা পেজ ক্রিয়েট করতে হয়। এখন পেজ ক্রিয়েট করলে তো হবে না, পেজ ক্রিয়েট করার পর আসলে আমাদের অনেক কাজ থাকে, আমরা সেইগুলোর দিকে ধীরে ধীরে এখন একটু দেখার চেষ্টা করবো। ধরেন আমার পেজটা ক্রিয়েট করে ফেলছি। এখন পেজটা ক্রিয়েট করার পর আমরা আসলে কি কি করব। পেজ ক্রিয়েটের পরে প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের কভার ফটো, আমাদের হচ্ছে প্রোফাইল পিকচার। ওকে, আমরা যদি একটু প্রোফাইল পিকচারের দিকে লক্ষ্য রাখি, আমরা প্রোফাইল পিকচারগুলো দেখবো খুব ছোট, যেন এই প্রোফাইল পিকচার দিয়েই মানুষ আমাদেরকে চিনতে পারে বা দেখতে পারে। দেখেন এইখানে জাস্ট ছোট্ট, যেহেতু স্পাইস বা মশলার বিজনেস, সেইখানে দেখেন একটা ছোট্ট স্পাইসের একটা ছবি দেওয়া আছে। এই ছবির মাধ্যমে বোঝাচ্ছে যে দেখেন, যারাই ফেসবুকে প্রোফাইল পিকচার গুলো দেয় তারা খুব ছোট ছোট দেয়। দেখেন এই যে বর্ণবাজার, এখানে তারা একটা বি লিখে দিছে। আবার যদি আমরা পিৎজা অ্যান্ড বার্গে যাই, একটা পিৎজার ছবি দিয়ে দিছে। বাজারে আমি ঘরের বাজার বিড়িতে যাই, তারা এখানে একটা ছোট্ট আইকনিক ছবি এখানে ব্যবহার করছে। তার মানে আমাদের প্রোফাইল পিকচার মানে এই এই প্রোফাইল পিকচার গুলো নর্মালি পেজের হয় হচ্ছে লোগোটা, লোগোটাকে এখানে তারা প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করে। আবার যদি দেখেন এখানে যাই, যে টেডমেট স্কুল, তাদেরটা একটু যদি দেখি, টেডমেট স্কুল, তারা দেখেন 10 ব্যবহার করছে, ছোট্ট করে একটা 10 ব্যবহার করছে, টেডমেট স্কুল 10। তো নর্মালি তাহলে আমরা বুঝলাম যে প্রোফাইল পিকচার গুলো হয় হচ্ছে তাদের যে লোগো থাকে সেই লোগোটা। এরপরে আসি কভার ফটো। কভার ফটোতে আসলে কি কি বিষয়গুলো থাকে আমরা যদি দেখি, দেখেন তারা কি করছে, আনলক দা সিক্রেট টেস্ট, মানে তারা তাদের প্রোডাক্টের যে বিজ্ঞাপনগুলো তারা এখানে দিয়ে দিচ্ছে, যে তাদের কাছে কি কি প্রোডাক্ট আছে এই কভার ফটোতে তারা এখানে এটা প্রকাশ করছে। এরপর যদি দেখি যে ঘরের বাজার কি করছে, আফ্রিকার ওয়াইল্ড লাইফ অর্গানিক হানি এখন বাংলাদেশে, তার মানে তারা একটা পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট তারা এখানে করছে। আবার যদি আমরা 10 মিনিট স্কুলে যাই, 2000 এসএসসি 2025-এ কতজন A+ পাইছে, তাদের ওইখান থেকে তারা একটা ওইখানে তাদের সংখ্যা এখানে উল্লেখ করছে। তার মানে এই কভার ফটোটা মেইনলি প্রমোশনের জন্য ব্যবহার করা হয়, আপকামিং প্রোডাক্ট বা বর্তমানে তাদের কোনটা ভালো চলতেছে এই ধরনের প্রোডাক্টের প্রমোশনের জন্য ব্যবহার করা হয়, অথবা তারা কি নিয়ে কাজ করে এইগুলো বোঝানোর জন্য এই কভার ফটোটা ব্যবহার করে। তো আমরা যদি একটু ফেসবুকের গাইডলাইন দেখি,
ওই কভার ফটো বা প্রোফাইল পিকচারটা আসলে কতটুকু হওয়া যৌক্তিক। তো দেখেন ফেসবুক পেজ প্রোফাইল পিকচার এটা বলছে যে 176 বা 176 পিক্সেল এটা হওয়া ভালো, বা 196 বা 196, বা স্মার্টফোনের ক্ষেত্রে সেটা হচ্ছে 36x36 পিক্সেল, মোস্ট ফিচার্ড ফোন। আর এটা হতে পারে শুড বি 320 পিক্সেল ওয়াইড, 320 পিক্সেল টল ফর বেস্ট কোয়ালিটি। তার মানে আমরা একটা মাপ পাইলাম, এই মাপে আমরা আসলে আমাদের আহ, যে পেজ সেই পেজের প্রোফাইল পিকচার আসলে তৈরি করব। আবার যদি আমরা কভার ফটোর দিকে যাই, কভার ফটোর বলছে এক্সপেক্ট রেশিও হবে হচ্ছে এক্সপেক্ট রেশিও 16:9, এবং এটা মাস্ট বি লিস্ট মিনিমাম এটা হতে হবে 400 পিক্সেল ওয়াইড এবং 150 পিক্সেল আসলে টল, এটা হওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এইটা হচ্ছে মেইনলি হচ্ছে তাদের একটা সাজেশন। তো আমাদের প্রোফাইল পিকচার গেল, আমাদের হচ্ছে কভার ফটো গেল। এরপর আমাদের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাটন। আচ্ছা, আমরা যদি একটু দেখি, এখানে লেখছে অ্যাড অ্যাকশন বাটন। এখানে যদি যাই, তো দেখেন এইখানে আমাদের, আমরা চাইলে একটা অ্যাকশন বাটন অ্যাড করতে পারি। ওকে, দেন বাটনটা আসলে কি কাজ করে আমরা একটু দেখি। একটা অ্যাড অ্যাকশন বাটন অ্যাড করি, গেলাম অ্যাড অ্যাকশন বাটন। ওকে, এখানে বলছে অ্যাকশন বাটন বলতে কি বোঝায়, দেখেন মানুষজন আমাকে মেসেজ দেয়, সেন্ড মেসেজ চাইলে দিতে পারি, আমরা চাইলে দিতে পারি সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও, সেন্ড ইমেইল, বিভিন্ন কিছু দিতে পারি, বা লার্ন মোর, ওয়াচ নাও, বা রিজার্ভ নাও। ধরেন এটা যেহেতু আমাদের হচ্ছে একটা মশলার বিজনেস, তো সেইখানে আমরা চাই যে মানুষ আমাদের বাই নাও এ চলে যায়, তো আমরা বাই নাও দিলাম, দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে তারা বলতেছে যে ওকে, হুইচ টুল ডু ইউ কানেক্ট টু ইউর বাটন, আমি কোন টুলটা আমার আমার সঙ্গে কানেক্ট করতে চাই, জাস্ট এরকম বিগ ই কমার্স দিয়ে দিলাম। কন্টিনিউ। এখন আমরা ওইখানে নিয়ে লগ ইন করতে বলবো। আচ্ছা, আপাতত দরকার নেই, আমরা এইটা না দিই। উম, আবার যাই, আমরা সেন্ড মেসেজ দিতে পারি। আচ্ছা, আমরা লার্ন মোডে দিই, এই যে মানুষ যেন লার্ন মোডে ক্লিক করে আর কি। এরপর নেক্সটে যাব, একটা লিঙ্ক যাবে আমার ওয়েবসাইট, যেহেতু ক্লিক করলে আমার লিঙ্কে চলে যাবে, ধরুন আমি নেকটার ওয়েবসাইটে দিলাম, দিলাম ORG সেট। এখন দেখেন আমরা যদি আমাদের পেজটা একটু ভিউ করি, আমরা যদি ভিউ করতে যাই, এই যে এখানে দেখেন একটা বাটন আসছে লার্ন মোড। এই যে যে মানুষ লার্ন মোডে ক্লিক করে আমার সম্পর্কে কিছু একটা জানতে পারবে, এইটা এই বাটনকে বলে অ্যাকশন বাটন। আমরা যদি যে কোনো ওয়েবসাইটে যাই, আমরা দেখবো প্রত্যেকটা ওয়েবসাইটে এরকম অ্যাকশন বাটন আছে। দেখেন এখানে গেলাম, এরা অবশ্য দেয় নাই ফলো, এই যে এরা দিছে হোয়াটসঅ্যাপ, তাতে ক্লিক করে হোয়াটসঅ্যাপে যে জন্য যোগাযোগ করতে পারবে। এখানে দেখেন এরাও হোয়াটসঅ্যাপ দিছে। এইরকম আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে আমরা দেখবো তারা এরকম বিভিন্ন বাটন অ্যাড করে রাখছেন, যেগুলো বলে অ্যাকশন বাটন। ওকে, আমাদের সেকেন্ড কাজ হচ্ছে অ্যাকশন বাটন অ্যাড করা। তখন আমরা আগের কাজগুলো শেষ করব, শেষ করার পর একটা প্রোফাইল পিকচার দিব, একটা কভার ফটো দিব, একটা অ্যাকশন বাটন অ্যাড করবো। ওকে, এইটুকু কাজ আমাদের হইলো। হওয়ার পর আমাদের সম্পর্কিত যে তথ্যগুলো আছে, প্রথমে দেখেন আমরা ইন্ট্রোতে যাব, এখানে আমাদের সম্পর্কে একটা তথ্য লিখছি। ওকে, এরপরে আমাদের পেজ কোন ক্যাটাগরি আমরা আগে বলে দিছি, এটার অবস্থান কোথায়, তারপরে এদের ইমেল অ্যাড্রেস কোডটা এটা আমরা দিয়ে দিব। আমাদের যদি ফেসবুক ছাড়াও আরো কোনো সোশ্যাল মিডিয়ার লিংক থাকে, যেমন এডিট ডিটেলস আমরা একটু যাই, দেখেন আমরা এখানে পেজের ক্যাটাগরি দিয়ে দিছি, আমাদের কন্টাক্ট ইনফরমেশন দিয়ে দিছি, আমাদের ইমেল দিয়ে দিছি, আমরা হোয়াটসঅ্যাপও চাইলে দিয়ে দিতে পারবো, আমরা কোন এরিয়ায় আসলে বিজনেস করি বা সার্ভিস এরিয়া আমরা চাইলে দিয়ে দিতে পারবো, আমরা কতক্ষণ খোলা থাকে আমাদের প্রতিষ্ঠান, যেহেতু অনলাইন পেজ সারাক্ষণই খোলা থাকে। ওকে, প্রাইস রেঞ্জ আমরা চাইলে দিতে পারি, আপাতত দরকার নাই। ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারি, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক শুধুমাত্র একটা না, আমরা আরো কয়েকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে দিয়ে দিতে পারি। এই ডিটেলস গুলো দিলে কি হয়, আপনার পেজের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা বাড়ে। মানুষ যখন আপনার পেজ এসে চেক করবে, দেখবে কোন জিনিসগুলো আছে কোন জিনিসগুলো নাই, যখন দেখবে যে আপনার পেজে হিউজ পরিমাণ ইনফরমেশন আছে, তখন মানুষ বুঝবে যে না, এই পেজটা অরিজিনাল, এখান থেকে আসলে কেনাকাটা করা যায়। তো এরপরে কাজ হচ্ছে আমাদের এইগুলোকে ঠিক করা।
এইগুলো যদি আমাদের ঠিক হয়ে যায়, আমরা সুন্দর করে চলে যাব হচ্ছে আমাদের সেটিং এ। সেটিং এ যাওয়ার পর গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা একটু নিচের দিকে আসবো, আসার পর আমরা পেজ সেট আপ এটাতে চলে যাব। পেজ সেট আপে চলে যাওয়ার পর আমরা দেখবো যে লেখা আছে নেম, আমরা নেমে চলে যাব। নেমে চলে যাওয়ার পর আমরা পাবো হচ্ছে ইউজার নেম। দেখেন আমার এই পেজের নাম হচ্ছে সুন্না স্পাইস, এবং আমার ইউজার নেমটা দেখেন এখানে যদি এডিটে ক্লিক করি দেখবেন এখানে ইউজার নেমটা লেখা আছে সুন্না স্পাইসেস। তার মানে কেউ যদি এইরকম লেখে facebook.com/সুন্না PIC সুন্না স্পাইস লেখা যদি ইন্টার দেয় তাহলে দেখবেন আমার পেজে চলে গেছে। সরি, আমি মনে হয় একটু বানান ভুল করছি কোথাও। ওকে, দেখেন আমার পেজে চলে আসছে। এই যে facebook.com এর পাশে যে অংশটুকু এটাকে বলে ইউজার নেম। এবং দেখেন ভালো ভালো পেজ যারা আছে তারা সবাই এই কাজ করছে। যদি ঘরের বাজারে যাই দেখেন এই যে বর্ণ বাজার এটা হচ্ছে তাদের ইউজার নেম, এই যে ঘরের বাজার.com এটা হচ্ছে তাদের ইউজার নেম, এরপরে 10 মিনিট স্কুল এটা হচ্ছে তাদের ইউজার নেম। তার মানে ইউজার নেম হচ্ছে আপনার পেজের একটা আইডেন্টিটি। আপনি যদি এরকম ইউজার নেম ঠিক না করেন দেখবেন যে 123110000 এরকম একটা কোড লেখা উঠছে। সো আমাদের এরপরের কাজ হচ্ছে অবশ্যই একটা পেজের সঠিক ইউজার নেম বা সুন্দর একটা ইউজার নেম দেওয়া। এবং ইউজার নেমটা অবশ্যই আমরা চেষ্টা করবো পেজের নামের সঙ্গে যেন সম্পর্কিত হয়, পেজের যেমন নাম হবে ইউজার নেমটাও মোটামুটি ঠিক সেই রকমই হবে। তাহলে এটা কই থেকে দিব, সেটিং এ যাব, সেটিং থেকে আমরা যাব হচ্ছে পেজ সেটআপ, পেজ সেটআপ থেকে আমরা হচ্ছে ইউজার নেমে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের ইউজার নেমটা দিব। ওকে, এটা দেওয়ার পর আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে পেজের এক্সেস। যে আমার এই পেজের এক্সেস আমি কাকে কাকে দিব, এই যে পেজ এক্সেসে ক্লিক করব। পেজ এক্সেসে যাওয়ার পর দেখেন এইখানে আমরা মানুষকে আমাদের পেজের এক্সেস দিতে পারবো। এক্সেস দেওয়ার জন্য আমরা যে কাজটা করব, আমরা অ্যাড এ নিউ তে ক্লিক করব। নিউ এ ক্লিক করার পর আমরা নেক্সট বাটনে যাব। যাওয়ার পর আমি কাকে এক্সেস দিতে চাই, ধরেন একটা নাম লিখলাম সোহাগ কায়সার, আমি তাকে আমার পেজের অ্যাক্সেস দিতে চাই। তো এখানে জাস্ট তার তার নামের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি তাকে কি ধরনের অ্যাক্সেস দিতে চাই, দেখেন কন্টেন্ট, কন্টেন্টের অ্যাক্সেস দেওয়া মানে সে আমার কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, ম্যানেজ করতে পারবে, ডিলিট করতে পারবে, পোস্ট স্টোরিজ দিতে পারবে, আরো অনেক কিছু করতে পারবে। সে মেসেজ অ্যান্ড কল নিয়ে কাজ করতে পারবে, সে অ্যাড দিতে পারবে, সে আমার পারফরমেন্স গুলো দেখতে পারবে, এই কাজগুলো সে করতে পারবে। কিন্তু সে কিন্তু আমার পেজ ডিলিট করতে পারবে না, সে আমার পেজের নাম চেঞ্জ করতে পারবে না, সে আমাকে বের করে দিতে পারবে না, এই কাজগুলো সে করতে পারবে না। কিন্তু আমি যদি তাকে দেখেন অ্যালো দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, এই ফুল কন্ট্রোলে ক্লিক করি তাহলে দেখেন কি করবে, এনিওয়ান উইথ ফুল কন্ট্রোল ক্যান গিভ এক্সেস দেম টু আদার অ্যান্ড রিমুভ। সে চাইলে অন্য মানুষকে অ্যাড করতে পারবে, সে চাইলে অন্য মানুষকে রিমুভ করতে পারবে, এনিওয়ান ফ্রম দ্য পেজ ইনক্লুডিং ইউ অর ডিলেট দ্য পেজ। এটা দেওয়া মানে সে চাইলে আমাকে ওই পেজ থেকে বের করে রিমুভ করে দিতে পারবে, এবং সে চাইলে পেজটাকে ডিলিট করতে পারবে। তো আমরা এই ফুল কন্ট্রোল তাদেরকেই দিব যাদেরকে আমি খুবই বেশি বিশ্বাস করি, তাছাড়া ফুল কন্ট্রোল দেওয়া যাবে না। আমরা চাইলে এই ধরনের, কেউ যদি চায় যে ভাই আমি তোমার এখানে অ্যাড চালাবো বা তোমার কন্টেন্ট গুলো ম্যানেজ করবো, তাহলে আমরা শুধু তাদেরকে এই কন্টেন্ট বা এইগুলো দিয়ে দিলেই আসলে এনাফ। তো এইভাবে আমরা চাইলে এখানে আমরা এক্সেস দিয়ে দিতে পারি। তো এখানে দুই ধরনের এক্সেস দেওয়া যায়। আমরা চাইলে পিপলকেও এক্সেস দিতে পারবো, কোনো একটা বিজনেসকেও দিতে পারবো। বিজনেসকে কিভাবে এক্সেস দেয় এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, যখন আমরা বিজনেস প্রোফাইল সম্পর্কে জানবো বা পোর্টফোলিও সম্পর্কে জানবো। তারপরে আসলে আমরা জানার চেষ্টা করবো যে একটা বিজনেস কিভাবে একটা পেজের এক্সেস নেয়। তো আমাদের কালকের দিনের কাজ, সবার যে কাজ সেটা হচ্ছে আমরা আমাদের সবাই নিজে নিজে সবাই একটা করে পেজ ক্রিয়েট করব। এবং অবশ্যই আমি যে সিস্টেমগুলো দেখাইলাম এইটা মেনটেন করে আমরা সবাই পেজ ক্রিয়েট করব। এবং কালকে আমরা শিখব এই পেজের উপর বেস করে কিভাবে বিজনেস ম্যানেজ অ্যাড, এই যে ফেসবুক অ্যাড ম্যানেজার শিখবো, এবং এই অ্যাড ম্যানেজারের ভিতরে গিয়ে কিভাবে অডিয়েন্স টার্গেটিং করতে হয়, এইটা নিয়ে আমরা কালকের পুরো ক্লাসটা থাকবে। তো কালকে আমাদের তেমন কোনো থিওরি আলোচনা নাই, কালকে আমাদের পুরোটাই হচ্ছে প্র্যাকটিক্যাল আলোচনা। সো কালকে আমরা অ্যাড ম্যানেজারের ভিতরে যাব, গিয়ে অ্যাডের বিভিন্ন গোল এবং আমরা আমাদের অডিয়েন্স টার্গেটিংটা শিখবো। তো আজকে যতটুকু পড়ানো হলো এটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন।
না ভাই, তেমন কোনো প্রশ্ন দু নাই। তিনটে পেজ খুলবো। সো পেজ খোলার সময় আমি কি মূল ফেসবুক পেজ আমারটা থেকে খুললে ভালো হবে, নাকি যে পেজগুলো খুলবো ওগুলোর জন্য আলাদা আর একটা ফেসবুক আইডি খুলে ওখান থেকে খুললে না, ভালো দরকার হবে? নেই, নিজেরটা থেকেই খুলতে পারবেন। যদি আপনি প্র্যাকটিসের জন্য চান নিজের থেকেই খুলবেন, যদি চান পেজ তো ডিলিট করে দেওয়া যায়, ডিলিট করে দিলে যদি কখনো ইউজ না করেন। পেজ চাইলে ডিলিটও করা যায়, সো সমস্যা নেই। না, আমি প্রফেশনাল বলতেছি, ধরেন আমি ভিডিও। বুঝিনি, আপনার না কথা আসতেছে না, কেটে কেটে আসতেছে। আপনার কথা শোনা যাচ্ছে না, কেটে আসছে গেছে কথা। আজকে ক্লাস লিংকের নিচে অনেকগুলো ফোন নাম্বার দেওয়া, এগুলা আসলে কি? ওইটা আপনার জুম থেকে কপি করলে ওই লিঙ্কগুলো অটোমেটেড ভাবে চলে আসে, ওই জন্য ফোন নাম্বারগুলো দেওয়া আছে। আমি জাস্ট কপি করে ও, পেস্ট করছি, তো লিঙ্কগুলো আচ্ছা আচ্ছা। ওইভাবে শর্ট করে ওইভাবে সুন্দর করে দিইনি, জাস্ট কপি পেস্ট করছি, জুম থেকে অটোমেটেড ভাবে দেয়। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের মতো শেষ করি। কালকে ইনশাল্লাহ আমরা হচ্ছে অ্যাড ম্যানেজার শিখবো, এবং অ্যাড ম্যানেজারের ভিতরে গিয়ে অডিয়েন্স টার্গেটিংটা শিখে ফেলবো আর কি। আর আমি চেষ্টা করব আজকে অথবা কালকে সকালের মধ্যে আপনাদের এই ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আজকে রাতের মধ্যেই দেওয়ার, যদি সম্ভব না হয় কালকে সকালে দিয়ে দিব আর কি। জি ভাই, আর যে ইয়াটা দিচ্ছেন, এই কি বলে, ওয়ার্ড ফাইলটা, এটা কি দেওয়া হবে? কি ফাইল? ওয়ার্ড ও, ফাইল মানে যে ওই ইয়াটা আমার প্রেজেন্টেশনটা, আজ প্রেজেন্টেশনের লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে। ওকে ভাই, ওকে। ওকে, ঠিক আছে, থ্যাংক আর ইউ। ক্লাস মডিউলটা দিয়ে দেন ভাইয়া। এইটা হচ্ছে আপনি শফিউর রহমান স্যারকে মেসেজ করেন, করলে শফিউর রহমান দিয়ে দিবে আর কি আপনাদেরকে। ওকে ভাই, ওই ঠিক আছে। গ্রুপে মেসেজ করেন যে স্যার আমাদেরকে এটা একটু দেন, স্যার দিয়ে দিবে আর কি। ওকে ভাই, থ্যাংক স্যার, ইউ। ঠিক আছে। জি, কেউ কিছু বললেন? ওই যে বলছি যে পেজ ক্রিয়েট করব, জি এটা জি, কি পেজ ক্রিয়েট পেজ করবেন। ক্রিয়েট করলে হবে না কোনো নাম নির্ধারিত আছে বা কোনো পূর্ণর আপনার উপর আপনার যে বিষয়ের প্রতি মানে আইডিয়া আছে সেরকম একটা বিজনেসের একটা পেজ ক্রিয়েট করবেন। নির্দিষ্ট হতে হবে এমন না, এক একজন এক এক রকম করবেন। যার যেটাতে পেজ ক্রিয়েট করলে ভালো লাগবে, বা অলরেডি তো অনেকের পেজ আছে, যাদের নাই তারা ওইটার উপর বেস করে ক্রিয়েট করবেন, কারণ এটার উপর বেস করে আপনাদেরকে আবার পরের দিন কাজ দিব আমি, এবং ভিন্ন ভিন্ন হলেই আসলে ভালো হয়। তো ঠিক আছে, কালকে তাহলে সবার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ সেম টাইমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নির্ধারিত